আমাদের মেয়ে হয়েছে আপা। এই নে আমাদের আফরা। তোর বানানো জামা পরিয়ে এনেছি। একদম পরীর মতো লাগছে তাই না? আলো নিজের কাপা কাপা হাতে বাচ্চাটাকে কোলে নিয়ে নিল। বাচ্চাটা আলো দিকে চেয়ে আছে, হাত নাড়াচাড়া করছে। নিজের হাত আলো গালে ছোঁয়াচ্ছে। আলোর চোখ বেয়ে পানি পড়ছে। একদম নিজের মতো হয়েছে। হবেই না কেন, আলো ও আকরামের চেহারায় অনেকটাই মিল। আলো আফরাকে বুকে জড়িয়ে রাখছে। অন্যরকম শান্তি লাগছে। আলো, আম্মু আমি তোমার ফুপ্পি হই, বুঝেছ? তুমি জলদি বড় হয়ে যাও। স্কুলে যাবা, খেলা করবা। নিজের মতো করে বাঁচবা। আফরা ও মুখ দিয়ে হালকা আওয়াজ করছে, হেসে দিচ্ছে। আলোকে এখন বেশ পরিবর্তন লাগছে, লাগবেই না কেন, মানুষের খাওয়া আর ঘুম বেশ প্রয়োজন। কিন্তু শাওনদের বাড়িতে এই দুটির একটিও হতো না। আলো ওদের শরবত বানিয়ে দিয়ে রান্না শুরু করবে। আপাতত ঘরে তেমন কিছু নেই। ভাত আর ডিম ভুনা করে দিবে ভাবছে। ফাতেমা আলোকে উঠিয়ে নিজে বসে গেল। আর আলোকে তার ভাইয়ের কাছে গিয়ে কথা বলতে বলল। প্রথমে মানা করলেও ফাতেমার জোরাজুরিতে উঠল। আলো আকরামের সাথে কথা বলছে। খাট কেনা হয়নি তাই মেঝেতেই ঘুমায়, কিন্তু তোশক বানিয়েছে তাতে শুয়ে থাকে। একা মানুষ এত কিছু দিয়ে কি করবে, আর সব না হয় আস্তে আস্তে কিনে নিবে। বাচ্চাটা কোনো মতে বসতে পারে। বসিয়ে দিয়েছে, সে তার মতো খেলা করছে। এরপর আলো ওর ভাইকে সব বলল, এখানে কিভাবে এসেছে, কি হয়েছে, শাওন কি করেছে সব। শাওনকে ডিভোর্সের পেপার তো পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাকি অনেক কাজ বাকি। আকরাম বলল বাকিটা সে দেখে নিবে। সে একটা কোম্পানিতে ছোটখাটো কাজ নিয়েছে, তাই করছে। ওদের কথার মাঝে মনিরা এসে হাজির। মনিরা, রোজ আলোকে দেখতে আসো। দুইজন গল্প করে। আজকে মানুষ দেখে একটু অবাক। আলো মনিরাকে ওর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সাথে ফাতেমা ও আফরামনির সাথেও। মনিরা ফাতেমাকে রান্না করতে মানা করল। বলল আজকে তার বাসায় খেতে অনেক মানা করেও কাজ হল না। সাথে ফাতেমারা মনিরার বাসায় থাকবে। বাচ্চা নিয়ে এমন ছোট একটা ঘরে কিভাবে থাকবে। মনিরা চলে গেল। রান্না করতে হবে তাই। কথার মাঝে আকরাম বলল জরুরি কথা আছে। আলো জানে এখানে আকরাম কিভাবে এসেছে, তাই আর জিজ্ঞেস করেনি। আকরাম আলোকে বলল, আকরাম আপা, আমি তোকে আজ নিতে এসেছি। আলো, এটা সম্ভব না রে। আমি সব ছেড়ে এসেছি। পেছনে ফিরে তাকাতে চাই না। আকরাম আপা দেখো, আমি তোমাকে পেছনে ফিরে তাকাতে বলছি না। আমি চাচ্ছি তুমি সামনে ফিরো। কিন্তু তা আমার বাড়িতে। তোমার সাথে আমি আছি, ফাতেমা আছে। সাথে আফরা মনিও আছে। তোমার যা সিদ্ধান্ত হবে তাই। আলো, আকরাম দেখো, আমি এখানে নতুন করে শুরু করেছি। তার আলোকে থামিয়ে দিয়ে আকরাম বলল, আকরাম আপা একবার আমার মেয়েটাকেও দেখো। সে তার ফুফু আদর থেকে বঞ্চিত হবে। আর যদি তার দাদিও আমাদের দাদির মতো আচরণ করে। আমাদের তো ফুফু ছিল না, কিন্তু আফরার তো ফুফু আছে, সে কি আফরাকে আগলে রাখতে পারবে না? আকরাম আলোকে নানানভাবে রাজি করানোর চেষ্টা করছে। অতঃপর অনেক ভেবে আলো যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন সকাল সকাল আকরাম ফাতেমাকে নিয়ে যায়। ওরা পরের দিন আসবে বলল। আলো বাড়ির মালিকের সাথে কথা বলে সব ঠিকঠাক করল। মনিরা এসে সব কিছু গুছাতে সাহায্য করছে। মনিরাও খুশি, আলো তার পরিবারের কাছে ফিরে যাবে। অতঃপর আলো আজ নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মনিরাকে ধরে হালকা কান্না করেছিল। তার দুঃখের সময় মনিরাই তাকে সাহায্য করেছে, যা সহজে মানুষ করে না। আলো নিজের বাড়িতে ঢুকতে কেমন যেন লাগছে। কিছুক্ষণ পর আলোর মা এসে তার মেয়েকে ঝাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। আলোর কোনো প্রতিক্রিয়া নেই। আলোর মা আলোকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। কোথাও তার দাদিকে দেখা যাচ্ছে না, হয়তো নিজেকে গুটিয়ে রুমে বন্দী করে রেখেছে। আলো আকরামকে জিজ্ঞেস করল, দাদি কোথায়? আকরাম বলল তার রুমে। আলো আর কিছু বলল না। আলো তার দাদির সাথে মুখোমুখি হতে চায় না। তাই খাবার দাবার খেয়ে নিজের রুমেই আছে। নতুন সেলাই মেশিন তার রুমে রাখা। যা যা নিজের টাকা দিয়ে কিনেছিল সব নিজের রুমে সাজিয়েছে। আর ওই এলাকাটা ছেড়ে আসার কারণ আধার। সে আধারের জীবনে এখন জড়াতে চায় না। তাই চলে এসেছে। শাওনের কাছে খবর যায় আলো এসেছে। কিন্তু সে আসেনি। আকরাম তার বন্ধুর মামার সাথে কথা বলে, যিনি উকিল। উকিল কাগজপত্র দেখে বাকি কাজটা করে ফেলবে। নতুন করে নোটিশ পাঠানো হয়। শাওন ও আলো আদালতে এসেছে।
শাওন আলোর সাথে 5 মিনিট কথা বলতে চায়। শাওন আর আলো একটা সাইডে এসে বসল। শাওন কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করল। শাওন, আলো দেখো, আমি মানছি আমার ভুল হয়েছে। আমি তোমাকে শাস্তি দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আজ আমি অনুতপ্ত, আমি চাই তুমি ফিরে এসো। আচ্ছা, নতুন করে কি আমরা আবার শুরু করতে পারি না? আমরা একসাথে ছিলাম, এবার আমি তোমার সব কথা শুনব। ডিভোর্স দিয়ে কি হবে বলো? আলো কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল। আলো, আপনি নতুন করে কেন শুরু করতে চান? কারণ আপনি অনুতপ্ত। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি আপনার কাছে কেন ফিরব? ফিরে যাওয়ার তো কোনো কারণ পাচ্ছি না। আপনি তো আমায় ভালোবাসেন না। আপনি অনুতপ্ত, তাই নতুন করে শুরু করতে চান। আপনি আমার জন্য কি করেছেন? না আপনি ভালোবাসেন, আর না আপনি আমার কোনো দায়িত্ব পালন করেছেন। বিয়ে করে টিস্যুর মতো ব্যবহার করা ছাড়া আর কিছু কি করেছেন? আপনি যদি আমায় ভালোবাসতেন তাহলে আমি না হয় আপনার কাছে আসতাম। আপনি আমায় ভালোবাসেন না, সম্মান করেন না, আমার দায়িত্ব নেন না, আমার খোঁজ নেন না। তাহলে কেন আমি আপনার কাছেই যাব? আলো এবার দম নিল। শাওন, দেখো আলো, একটা সম্পর্ক এভাবে হুট করেই শেষ করা যায় না। তুমি আমাদের বাড়িতে ছিলা, থাকা, খাওয়া, সংসার করা, সবই তো করেছ। আলো, একটা কাজের লোককেও ফ্রিতে থাকতে দেওয়া হয়, খেতে দেওয়া হয়। আর আমাকে তো না শান্তিতে খেতে দিয়েছেন, না ঘুমাতে। শাওন, আচ্ছা, আমাকে কি মাফ করে দিয়ে নতুন করে শুরু করা যায় না? আলো, কোনো কাজের জন্য আপনাকে মাফ করব? আমাকে অসম্মান এর জন্য, অবহেলার জন্য, নিষ্ঠুর আচরণের জন্য, নাকি ভালো না বাসা আর দায়িত্বহীনের জন্য? আপনি হয়তো ভুলে গিয়েছেন আমার সাথে আপনি কি করেছেন। দাঁড়ান, মনে করিয়ে দিচ্ছি। আপনি সেই লোক যে খাবারে লবণ বেশি হওয়ায় রাত 1টায় 8 কেজি মাছ এনে আমাকে সারারাত নির্ঘুম রেখেছেন, আমার জামা কাপড় কুচি কুচি করে কেটে ফেলেছেন, বাচ্চা না হওয়ার জন্য আমাকে দোষারোপ করেছেন, আমাকে না বলে আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে জুয়া খেলায় শেষ করেছেন, আমার বাবার বাড়ি থেকে দেওয়া একটা আংটি বিক্রি করে জুয়াতে সব টাকা শেষ করেছেন, আমাকে নিজে থেকে একটা শ্যাম্পু কিনে দেননি, আমাকে বাবার বাড়ির খোটা দিয়েছেন। আপনারাই সেই লোক যারা আমাকে বাচ্চা না হওয়ায় কবিরাজের কাছে নিয়ে গিয়ে অত্যাচার করেছেন, কখনো আমায় জিজ্ঞেস করেনি আলো তুমি কি খেয়েছ, যার জন্য কিনা রাত 1টা পর্যন্ত না খেয়ে নির্ঘুম থাকতাম। আপনি সেই লোক যার বাড়িতে কত রাত কত দিন না খেয়ে থেকেছি, কখনো আমায় কিছু কিনে দেননি বা জিজ্ঞেস করেননি যে আলো তোমার কি কিছু লাগবে। আপনিই সেই লোক যে কখনো আমায় বলেননি যে আমায় ভালোবাসেন। বিয়ে করেছেন তাই আমার সাথে থেকেছেন। আর আপনিই সেই লোক যে আমায় বলেছেন আপনি আমায় বিয়ে না করলেও কেউই এমন মেয়েকে বিয়ে করত না। আমার বয়স বেশি, রূপ নেই, গুণ নেই, কিছু নেই। আচ্ছা, কখনো কি আমার কাজে প্রশংসা করেছেন? আমার রান্না করা খাবারের কোনো প্রশংসা করেছেন? আমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে গিয়েছেন? আমাকে কখনো কোনো উপহার দিয়েছেন? আরে উপহার বাদ, ঈদেও তো কিছু দেননি। আলো এবার একটু দম নিল। শাওন চুপচাপ আলোর কথা শুনছে। কি বলবে বুঝতে পারছে না। আলো, আচ্ছা, বললেন না যে মাফ করে নতুন করে শুরু করতে? আপনি কি কখনো আমায় মাফ করে ছাড় দিয়েছেন? খাবারে লবণ বেশি হওয়ায় কি আমায় মাফ করা যেত না? আপনি তা করেছেন কি? আমি সেলাই মেশিন বিক্রি করে আমার ভাইয়ের টাকা ফেরত দেওয়ায় আমার জামা কাপড় কেটে ফেলেছেন, যেখানে আপনার দোষ ছিল, কই তখনও তো মাফ করেননি। রাতের বেলা চালের গুঁড়ো এনে পিঠা বানাতে বলেন, কই তখনও তো মাফ করেননি। যেখানে নিজে ছোট ছোট কাজের জন্য আমায় মাফ করেননি, সেখানে এত বড় বড় অন্যায়ের মাফ আমি কেন করব? আমি কেন মানিয়ে নিব? আপনি কি মানিয়ে নিতে পারতেন না? কিন্তু না, আপনি তেমন কিছুই করেননি। যখন যেটা নিজে পারবেন না সেটা অন্যের কাছে আশা করবেন না। আর আপনাকে মাফ করে দিলাম, কিন্তু নতুন করে ঘর বাঁধার স্বপ্ন আপনার সাথে দেখার কোনো ইচ্ছা নেই। আলো উঠে চলে যাচ্ছিল, যাওয়ার আগে শেষ একটা কথা বলে গিয়েছে। আলো, আর শুরুতেই তো আপনি বুঝিয়ে দিলেন আমি আপনার সাথে থাকলে সুখী হব কিনা। আপনি এসেই আমায় নতুন করে ঘর বাঁধার কথা বলছেন, কই একবারও তো জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। অনুতপ্ত হয়েছেন কিন্তু বদলাননি। যাক, শেষ কথা বলি, আপনি বলেছিলেন টাকা না নিয়ে এলে মুখ দেখাতে না, আমি কিন্তু আপনার কথাটা রেখেছি। আর একটা কথা, থুতু ফেলে দিলে সে থুতু আর মুখে নেওয়া যায় না। আলো সোজা হেঁটে যাচ্ছে, আত্মসম্মান থাকতে হয়। সব সময় মানিয়ে নেওয়া যায় না। মানুষ এর সাথে সংসার করা যায়, কিন্তু এইসব জানোয়ারদের সাথে সংসার না করাই ভালো। সব সময় সবাইকে নতুন করে সুযোগ দেওয়া যায় না। তাদের যদি সুযোগ দেই তাহলে নিজের কাছেই হেরে যাব। নিজের কাছে নিজে নিচু হব। অতঃপর আলো ও শাওনের তালাক হয়ে গেল। আলো পিছু ফিরে আর তাকাতে চায় না। এভাবে কিছুদিন কেটে গেল।
আলো একদিন ঘরে বসে সেলাই করছে। এমন সময় আকরাম আসলো, এসে আলোকে ঘর থেকে বাহিরে নিয়ে গেল। বাহিরে গিয়ে আলো দেখল কয়েকজন মানুষ বসে আছে। 3 জন মহিলা আর একজন পুরুষ। আলো ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। বুঝার চেষ্টা করছে কারা। লোকটাকে দেখে একটু অবাক হলো। ঔষধের দোকানি আর পিঠা নিতে এই লোকটাকে দেখেছে অনেকবার। তার পাশে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছে, তার চেহারাটা চেনা চেনা লাগছে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে ভাবছে কারা এরা। লোকটা আলোর দিকে তাকিয়ে আছে। বয়স্ক মহিলাটি আলোকে চুপ দেখে বলল, কেমন আছো আলমনি? গিয়ে আলমনি নামটা শুনে অবাক হয়ে গেল। মুহূর্তেই মনে পড়ে গেল, এই নাম তো 2 জন ডাকত, এক আলোর বাবার আরেকজন আধারের মা। আদর করে আলমনি ডাকত। তাহলে কি ইনি? আলো লোকটার দিকে তাকালো, চোখ ছলছল করছে। লোকটারও লোক ছলছল করছে। আলোর কিছু বলার আগেই গলা বসে যাচ্ছে। একটা ঢোক গিলে বলল, আলো আধার। আধারের আলো। আলো নিজের দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে বসল। এতে কেউ অবাক হয়নি। আকরাম, আলোর মা আর আধারের মা বলল আধারকে আলোর কাছে যেতে। আলো বিছানায় বসে কাঁদছে। আধার দরজাটা হালকা চাপিয়ে মেঝেতে এসে বসল। আলোর বিছানায় ঘুমাচ্ছে আফরা। আলোকে কাঁদতে দেখে সে নিজেও কাঁদছে। আলোর দিকে নিজের রুমাল এগিয়ে দিয়ে বলল, আধার, কেমন আছো তুমি? আলো অনেক কষ্টে নিজে সামলাচ্ছে। আধারের প্রশ্নের উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল। আধার উঠে দাঁড়িয়ে রুমটা দেখছে। আলো মুখে পানির ঝাপটা দিয়ে আয়নায় নিজেকে দেখছে। 3 মিনিট নিজের দিকে চেয়ে বেরিয়ে এলো। গিয়ে খাটে বসে আধারকে বসতে বলল, আলো, অনেক বছর পর আমাদের দেখা। তুমি কেমন আছো আধার? বিয়ে করেছ কি? বাচ্চা আছে? ছেলে হয়েছে নাকি মেয়ে? আলো এইসব প্রশ্নের উত্তর জানে, তারপরও প্রশ্ন করছে। আধার চুপ করে থেকে এরপর উত্তর দিল, আধার, তোমার কথা রেখেছি আলো। তোমারই অপেক্ষা করছি। তোমার বলা শেষ কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। তুমি কিন্তু তোমার বলা কথাগুলো রাখোনি। আলো, কোনো কথা বলছ? আমার তো মনে পড়ছে না। আধার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আধার, দেখো আলো, আমি তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব। আমি তোমার সব সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কখনো তোমায় জোর করব না। আচ্ছা, আসল কথা বলি, আমার পরিবার আর তোমার পরিবার আমাদের বিয়ে কথা বলতে এসেছে। আমি জানি তুমি ভালো নেই। আমি শুধু তোমার মতামত চাই, তোমার চাওয়া, তোমার ইচ্ছার কথা শুনতে চাচ্ছি। আলো কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করল। কথাগুলো বলার মতো কাউকে পাচ্ছে না। আধারকে নিজের আপন অনেক কাছের মনে হয়, যার কাছে সব কিছু বলা যায়। আলো, আধার, আমি চাইলেই তোমাকে বিয়ে করে নিতে পারি। এতে কি হবে? সবাই আমাকে নানান কথাও বলবে, নানান অপবাদ দিবে। তোমার বাড়ির লোকজনও বলতে পারে অনেক কিছু। আধার, আমি ডিভোর্সি। আমার বাচ্চা হয়নি। সব সময় মেয়েদের দোষ দেওয়া হয়। মানুষ ভাবে বাচ্চা না হওয়ায় আমার তালাক হয়েছে। এমনও হতে পারে তোমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হবে। আর সবচেয়ে বড় কথা, আমি এমন কিছু করতে চাই যাতে কেউ আমায় অসম্মান না করে। কেউ বলতে না পারে যে আমি নিজের বোঝাটা তোমার ঘাড়ে ফেলেছি, তোমাকে ফাঁসিয়েছি। আমি তোমার যোগ্য নই আধার। আমার কাছে কিছুই নেই তোমার জন্য। আমার কাছে তো নিজের সম্মানটুকু নেই। আমি তোমাকে বিয়ে করে বোঝা হয়ে থাকতে চাচ্ছি না। কিছু করতে চাই। পড়াশোনা তো করতে পারিনি, কী বা করব? আধার কিছুক্ষণ বসে চলে যায়। যাওয়ার আগে বলে, আধার, আমি তোমায় সসম্মানে নিয়ে যাব। কেউ বলতে পারবে না আমি কোনো অযোগ্য মেয়ে বিয়ে করেছি। তোমার কি যোগ্যতা তা সবার সামনে খুব জলদি আসবে। আর আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করব। এই বলে ওই দিন আধাররা চলে যায়। কেউ আলোকে কিছু জিজ্ঞেস করেনি। আলো জানালা দিয়ে আধারের যাওয়ার দিকে চেয়ে আছে। ইচ্ছে করছে আটকাতে, কিন্তু সে তা চায় না। 2 দিন পর আকরাম আলোর কাছে এসে বলল, একটা দোকান দিবে, তাতে যেন আলো তাকে সাহায্য করে। আলো, দোকান দেওয়ার জন্য টাকা প্রয়োজন, তা এত টাকা কোথায় পাবে? আকরাম, এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। এইদিকে আকরাম ও ফাতেমা মিলে তাদের বাড়ির সামনেই দোকান বসাচ্ছে। ইটের দেয়াল আর উপরে টিন। কাজ শুরু করে দিয়েছে। ফাতেমা ও ওর শাশুড়ি মিলে এদিকের কাজ দেখছে। আকরাম আলোকে নিয়ে একটা রেস্তোরাঁতে গেল। সেখানে আধারের সাথে বসা একটি মেয়েকে দেখল। আলো সেখানে যাওয়ায় আধার মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিল।
আধার আলো ইনি জিনিয়া আমার বন্ধু স্ত্রী। ইনি একটি এনজিওতে কাজ করে। ইনি অসহায় নারীদের নিয়ে কাজ করছে। তাদের হাতের কাজ সেলাই কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। আলো ও আচ্ছা। জিনিয়া শুনলাম আপনি নাকি হাতের কাজ ও সেলাই ভালো পারেন। আলো জি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মোটামুটি অনেক কাজই পারি। জিনিয়া একটা কাগজ এগিয়ে দিল। আলো আমাদের কাজের জন্য একজনকে দরকার যিনি ভালো করে সেলাই কাজ হাতের কাজের প্রশিক্ষণ দিতে পারবে। আপনি কি রাজি আছেন? আমি আপনাকে সাথে নিয়ে কাজ করতে চাই। আলো আধারের দিকে তাকালো। আধার কি সত্যি তার বলা কথাগুলো পূরণ করতে যাচ্ছে? আকরামের ডাকে হুশ এলো। আকরাম আপা সাইন করে দে। এমন সুযোগ সব সময় আসে না। এরপর আলো রাজি হয়ে যায়। আরও কিছুক্ষণ কথা বলে তারা চলে যায়। আলো বাসায় এসে আকরামকে নিজের ঘরে ডাকে। আকরাম আসে। আলো আকরাম এত টাকা তুই কোথায় পেয়েছিস যার জন্য দোকান দিচ্ছিস? আকরাম দিয়েছে একজন। আলো আকরামকে দিয়েছে। আকরাম আপা থাক না এত কিছু দিয়ে কি করবি? আলো আকরাম যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তুই কি আধারের কাছ থেকে টাকা নিয়েছিস? হালকা রাগীভাবে। আকরাম টাকাগুলো দাদি দিয়েছে। আলো অবাক হল। দাদি টাকা দিয়েছে মানে? আকরাম দোকানটা তোর জন্য দিচ্ছি। এখানে তুই থ্রি-পিস এর দোকান দিতে পারবি, সাথে এলাকার কিছু অসহায় নারীদের সেলাই শিখিয়ে তাদের দিয়ে নতুন উদ্যোগ নিতে পারবি। তোর জন্য দাদি টাকা দিয়েছে। আলো দাদি আমার জন্য টাকা দিয়েছে। আর এই আইডিয়া তুই কোথায় পেলি? আকরাম আইডিয়া আধার ভাইয়ের। আর দাদি টাকা কোথায় পেয়েছে তা দাদিকে গিয়ে জিজ্ঞেস কর, আমার কাজ আছে আমি গেলাম। আকরাম চলে গেল। আলো আস্তে আস্তে তার দাদির ঘরে পা বাড়াচ্ছে। এতদিনে তার দাদি তার সামনে আসেনি। আলোও তার দাদির কাছে যায়নি। দাদির ঘরে গিয়ে ঢুকে পড়ল, জানালার পাশে বসে আছে। আলো আস্তে আস্তে দাদি কাছে গিয়ে দাঁড়াল। কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখল আলো দাঁড়িয়ে আছে। দাদি আস্তে আস্তে উঠে দাঁড়াল। আলো দাদি কেমন আছেন? আলোর মুখে দাদি শুনে কান্না করে আলোকে জড়িয়ে ধরল। আলোও কান্না করে দিল। আলোর দাদিক মাগো আমাকে মাফ করে দেও। আমার ভুল হয়ে গেছে। আলো কিছু বলছে না কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। দাদিকে শান্ত করল। বয়স হয়েছে অনেক। আলো দাদিকে শান্তভাবে টাকার কথা জিজ্ঞেস করলে বলে তার ভাইয়ের ছেলেরা দিয়েছে। বাবার বাড়ি থেকে কোনো কিছুই নেয়নি কিন্তু জায়গায় তার নাম আছে সেটা ভাইয়ের ছেলেদের দিয়ে টাকা নিয়ে নিয়েছে। তার বাবার বাড়ির অনেক জমি জমা আছে। সেখানে তার নামও আছে। এত বছরে আলোর জন্য কিছু করেনি বা করতে পারেনি। আকরাম ও ফাতেমার কথা শুনে আলোর দাদি টাকা দেয়। আলো কিছুক্ষণ কথা বলে জানতে পারে আকরাম ওর মেয়েকে দাদি ধারে কাছেও আনেনি। এরপর আলো চলে যায়। আলো দোকান চালু করে দিয়েছে। জিনিয়ার সাথেও কাজ শুরু করে দিয়েছে। প্রতিদিন জিনিয়ার সাথে গিয়ে 3 ঘন্টা করে বিভিন্ন নারীদের সেলাই কাজ হাতের কাজ শেখায়। নিজেদের দোকান চালু করেছে। এক পাশে থ্রি-পিস বিক্রি করবে। আরেক পাশে সেলাই কাজ ও হাতের কাজ শুরু করবে। এলাকার কয়েকজন নারীদের খুঁজে বের করেছে। তাদের কাজ শিখিয়ে শুরু করে দিয়েছে। তাদের কাজের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন দেয় যাতে করে তারা চলতে পারে। আলো ওইসব নারীদের নিয়ে কাজ করে যেখানে কেউ কেউ ডিভোর্সি, বিধবা, কেউ স্বামীকে সাহায্য করার জন্য, কারো বাবা নেই সংসারের হাল ধরার জন্য। আলোকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে আকরাম। 5 দিনে ল্যাপটপ চালানো শিখে নেয় আলো। সবকিছু তাড়াতাড়ি করে কাজ শুরু করে। সেখানে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে একটা পেজ খুলেছে। পেজে নকশি পিঠা, কেক নিয়ে কাজ করছে। অনলাইনে কেক, নকশি পিঠা বিক্রি করে ডেলিভারি দেওয়ার জন্য লোকও রেখেছে। আধার আলোকে বিভিন্ন গ্রুপে এড করিয়ে দেয়। আরও অনেক কিছু শিখিয়ে দেয় কিভাবে কাজ করবে। বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়ার জন্য তা নিজে লিখে সাজিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে আলোর উন্নতি হচ্ছে। আলো নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজের পরিচয় বানাচ্ছে। মোটামুটি অনেকটা পরিচিত পেয়ে গেছে আলো। আধারের আরেকটা কথায় সে হাতের কাজের, নিজের বানানো থ্রি-পিস, ফ্রক, আরও অনেক কিছু অনলাইনের মাধ্যমে বিক্রি করছে। সব কাজে আধার দূরে থেকেও সাহায্য করেছে। আলো এখন অনেক জায়গায় যায়। নিজের হাতে বানানো অনেক কিছুই এখন নিজের এলাকার পাশাপাশি দেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছে। নিজের এলাকা ছাড়াও আশেপাশের এলাকার মানুষজনও আলোকে চিনে। আলোদের দোকান থেকে থ্রি-পিসগুলো কিনে।
বানানো থ্রিপিস দামও কম, সাথে বিভিন্ন কাজ করাও আছে। আলোর দোকান থেকে বানানো থ্রিপিসগুলো বিভিন্ন শপিং মলের দোকানেও দিয়ে থাকে। আলো এখন সবার কাছে বেশ পরিচিত। এভাবে কেটে গেল ১.৫ বছর। আলোর দিনকাল ভালোই যাচ্ছে। একদিন আলোর দাদি তার ঘরে আসে। তখন সে অনলাইনে কাজ করছিল। আলো, কিছু বলবেন আপনি? দাদিক, আমার মতে আধারকে বিয়ে কইরা ফালানো উচিত তোমার। দাদির কথা অবাক হয়ে চেয়ে আছে। দাদি, হো, আজ তুমি যে নাম কামাইছ, যে সম্মান পাইছ, সব আধারের কারণে হয়েছে। আধার কত জায়গায় দৌড়াদৌড়ি করছে। আকরামকে বলে দোকান দেওয়াইছে। এই টিভিটার, ল্যাপটপ মধ্যে কাম করার কথা বলছে। তোমার জন্য পোলাটায় অনেক কষ্ট করছে। ওরে আমি কইছিলাম কিছু করলে তোমারে ওর হাতে তুইল্লা দিমু, ওই সেই কথা রাইখা বিদেশ গেছে গা। কিন্তু আমি দেইনি, আমার কথা রাখি নাই। আজ সুযোগ আছে কথা রাখনের। আমি চাই তুমি ওর সাথে নতুন কইরা সব শুরু করো। ওয়ে তোমার জন্য ভালো। ওর মতো পোলা তুমি পাইবা না। ওয়ে তোমারে যতরা বুঝে তা কেউ বুঝব না। দাদি কথাগুলো বলে চলে গেল। ঠিকই তো, আধার কত কিছু করল। আধার যে তার বলা কথাগুলো রেখেছে আর রাখে, তাহলে আমি কেন আমার বলা কথাগুলো থেকে পালিয়ে যাচ্ছি? আলো আকরাম ও ফাতেমাকে ঢেকে ওদের সাথে কথা বলে। আকরাম বলে আধার অনেক কাজ করেছে, বিভিন্ন গ্রুপে গ্রুপে আলোর কাজের প্রচার করেছে। তার বন্ধু বান্ধবদের জানিয়ে দিয়েছে। এভাবে অনেক অনেক কষ্ট করেছে। জিনিয়াকে অনেক রিকোয়েস্ট করে আলোকে কাজে নিতে বলেছে। কাজের জন্য জায়গা না থাকা সত্ত্বেও আলোকে নিয়েছে। আধার বলেছে আলো তাদের নিরাশ করবে না। আলো কাজের সফলতার পেছনে আধারের অবদান অনেক। আলো অনেক চিন্তা ভাবনা করে আধারকে ডাকে। আকরামকে সাথে নিয়ে একটা রেস্তোরাঁতে যায়। আকরাম একটু দূরে থেকে দুইজনকে কথা বলার সুযোগ দেয়। ৫ মিনিট দুজন নীরবতা পালন করে আলো বলে, আলো, আমি আধারের আলো হয়ে থাকতে চাই। আমাকে কি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নতুন সম্পর্কের নাম দিতে পারবে কি? আধার মুচকি হাসল। সে এই কথা শোনার জন্য অপেক্ষা করছিল। অবশেষে পেয়ে গেল সে তার আধারের আলোকে। অতঃপর আধার আলোর বিয়েটা হয়ে গেল, সামান্য ঘরোয়াভাবে বিয়েটা হলেও। তাদের বিয়েতে অনেক মানুষ আসে। মনিরাও আসে, যে আলোকে সাহায্য করেছিল। এমনকি গার্লস গ্রুপে মনিরা আধার ও আলোর কথাগুলো শেয়ার করে। আলো অনেক মেয়ের অনুপ্রেরণা। বাসর ঘরে বসে আছে আলো। অবশেষে সে আধারের আলো হয়েই গেল। আধার তাকে সসম্মানের সাথে তার যোগ্যতা সবাইকে দেখিয়ে দিয়েই আপন করে নিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে আলো কখনো অযোগ্য ছিল না। আলো আধারের রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরপর সে রুমে আসে, দুজন নামাজ আদায় করে একসাথে বসে গল্প করতেছে। এত বছরে কত কথা জমে আছে। আলো পেপারে মুড়ানো একটি প্যাকেট আধারের দিকে এগিয়ে দেয়। আধার হালকা হেসে তা নিয়ে নেয়। পেপার খুলে দেখে বিস্কুটের প্যাকেটটাও নতুন। প্যাকেটটা ছিঁড়ে দুজনে বিস্কুট খাচ্ছে। আধার আলোকে একটা নাকফুল উপহার দেয়। আধার, তোহ নিজের দেওয়া বিস্কুট এর প্যাকেট এক দেখায় চিনে ফেলেছ। আর এটা কি আগের বিস্কুট আমাকে খাওয়ানো হচ্ছে নাকি নতুন? আলো ভ্রু কুঁচকে বলল, কালকে রাতে কিনে মুড়িয়ে রেখেছি। আর আমার দেওয়া বিস্কুট আমার স্টাইলে ফেরত দিলে চিনব না কেন? আর ওই বিস্কুট আমি একমাত্র তোমায় দিয়েছি, আর কাউকে না। তোমাকে দেওয়ার পর না কখনো ওই বিস্কুট কিনেছে। আর ওই সময়ের বিস্কুট আমার স্টাইলে তুমি ছাড়া কে ফেরত দিবে, তার উপর আবার চিরকুটও লিখে দিয়েছ। আর একটা কথা, এতদিন সামনে থেকেও পরিচয় দেওনি কেন? বলেই একটা কিল বসিয়ে দিল আধারের পিঠে। আধার হেসে দিতে বলল, আধার, এই আমার পিঠে কিল দেওয়ার অভ্যাস গেল না তোমার? আলো, সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার ২ মাসের বড়। আধার হেসে দিল, কত বছর পর এই কথাটা তার প্রিয়তমার মুখ থেকে শুনছে। আধার, তা তোহ দিতেই হবে, আমার বাচ্চার মা। আর আধারের আলো বলে কথা। বাচ্চার কথা শুনে আলোর মুখটা মলিন হয়ে গেল। আধার বুঝতে পারল। তাই কথা ঘুরিয়ে বলল, আধার, তোমাদের এলাকার ওই মোটুটা কেমন আছে? আলো, কোনো মোটু? ওই মোটু যার হাতে ছোটবেলায় পিটুনি খেয়েছ আর আমাকে গিয়ে বাঁচাতে হয়েছে। আধার, এটাও মনে আছে? আলো, থাকবে না কেন? আমার সব মনে থাকে। আর মোটু বিয়ে করে বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে। এভাবে কত শত কথা বলছে। কয়দিন পর আলো ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করিয়াছে, ডাক্তার সব নরমাল বলে। আলোর ভাসুর বিদেশ থেকে আসে। এই বাড়ির সবাই ভালো, আলো শ্বশুর নেই। ভাসুর ও জায়ের একটা। আহিল নীলের দিকে তাকিয়ে আছে আর একটার পর একটা প্রশ্ন জিজ্ঞেস করেই যাচ্ছে।
তবে নীলের সেদিকে কোনো খেয়াল নেই। সে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে সেই তখন থেকে। আহিল কি করবে না করবে বুঝতে পারছে না। আহিল নীলাম্বরীর হাত ধরতে গেলেও নীলাম্বরী ছাড়িয়ে নিচ্ছে। নীলাম্বরী একদম গুটিসুটি মেরে বসে কান্না করে যাচ্ছে। এক পর্যায়ে আহিল অধৈর্য হয়ে নীলাম্বরীকে কোলে তুলে নেয়। নীলাম্বরী হাত পা ছুড়াছুড়ি শুরু করে দেয়। আহিল নীলাম্বরীকে নিয়ে ব্যালকনিতে যায় আর তারপর নীলাম্বরীকে বলে, দেখো নীল, সহ্য হচ্ছে না আমার, বারবার বলে যাচ্ছি। না কান্না থামাচ্ছ, আর না কারণ বলছে। হাত ধরলেও হাত ছাড়িয়ে নিচ্ছ, আর এখন কোলে নিচ্ছি তো লাফিয়ে যাচ্ছ। তুমি কি আমায় বলবা কি হয়েছে, নাকি এই ব্যালকনি থেকে ফেলে দিব? বলবা নাকি ফেলে দিব? ফেলে দিলাম কিন্তু। নীলাম্বরী ভয়ে চোখ বন্ধ করে আহিলের শার্ট খামচে ধরে। আহিলের বুকে একদম মিলিয়ে যায় নীলাম্বরী। আহিল নীলাম্বরীকে কোলে নিয়েই দোলনায় বসে। আহিল এক হাত দিয়ে নীলের কপালের উপর আঁচড়ে পড়া চুলগুলো সরিয়ে দেয়। তারপর নীলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমায় বলবা না তুমি কি হয়েছে? উহু, কেন বলবা না? কি করেছি আমি? কান্না কেন করছো তখন থেকে? রুম থেকে চলে আসছিলে কেন? আমার সাথে কথা বলো না কেন? বলো, আপনি বলেন কথা। আমার সাথে আপনি কথা বলেন। সারাক্ষণ হসপিটাল কলেজ নিয়ে ব্যস্ত থাকেন। বাসায় এসে খাতা দেখতে বসে যান, ল্যাপটপে কাজ করেন। আমার দিকে নজর যায় আপনার? সবার সাথে কত সুন্দর হেসে হেসে কথা বলন, আমার সাথে কথা বলতে গেলেই আমার দোষ খুঁজে বেড়ান। সরি নীল, এই দেখো কান ধরছি। একটু প্রেসারে ছিলাম তো তাই না? আমি তোমার দোষ কেন খুঁজব বলো আমায়? তুমি দোষ করো না তো। এইটুকু একটা মেয়ে কি বা দোষ করবে বলো? নাটক করিয়েন না তো। সহ্য হচ্ছে না? একটু সহ্য করোই না গো। আর অসহ্যকর আছে নাকি কেউ? নেই তো তাই না? আমায় একটু সহ্য করে নাও না। নাটক করিয়েন না তো। থাকবে না কেন মানুষ? হাজার জন আছে। আপনাকে জানাতে যাব নাকি সেটা? আপনার থাকতে পারে, আমার থাকলে দোষ? মানে? মানে আবার কি? কিছুই না। যেতে দিন তো। ঘুমাবো আমি। ঘুম পাইছে আমার। আজ রাত না হয় না ঘুমালে। একটু ভালোবাসতেও তো পারো। পারি না। আমি পারি তো। লাগবে না। আমার লাগবে যে সেই বেলায়। জানি না। এত হেয়ালি করিয়েন না তো। ঘুমাবো আমি। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে তোমার। সিক তুমি? আপনি না ডাক্তার। আপনি জানেন না সেটা? শরীর তো তোমার। তুমি না বললে কন্ডিশন বুঝব কি করে? সেটা তো আমার জানার কথা না। আপনি ডাক্তার, আপনি জানবেন সেটা। তাই? হু হু কি হ্যাঁ বলতে পারো না? না পারি না? আপনি বুঝতে পারেন না? পারি তো। তোমার মতন তো আমি অবুঝ না। আমি সব বুঝি। কি বুঝেন শুনি? আলু বুঝেন, আলু। সে না হয় বুঝলাম। কোনো মনীষী যেন বলেছিল বুয়ের মুখে মুখে তর্ক করতে নাই। সংসারে নাকি শনির দশা দেখা যায়। তাই আমার আর কি করার আছে? আমিও চুপই হয়ে যাই। থং যত। একটু কোল থেকে নামবে? না। কেন? এতক্ষণ না নামার জন্য ছটফট করছিলে। এখন নামবে না কেন? আমার ইচ্ছে। আমি নামব না। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। দেখবে না? না। কেন? এমনিতেই। ওকেই। বলেই আহিল নিজের পকেট থেকে দুটো বক্স বের করে নীলাম্বরীর হাতে দিয়ে বলে, খুলে দেখো। কি খুলে দেখব? বক্স দুটো। পারব না। কেন? এমনিতেই। খুলো। উহু। তাহলে কোল থেকে সরো। আমি খুলে দেখাচ্ছি। সরব কেন আমি? আমার যে ভাল লাগছে বসে থাকতে সেই বেলায়। সরতে পারব না। আপনার যা মন চায় করেন আপনি। আহিলের আর কি করার? অগত্যা নীলাম্বরীর কোমরের এক পাশ দিয়ে হাত দিয়ে নিজের হাত দুটো নীলাম্বরীর কোলের উপর আনে। নীলাম্বরী আহিলের গয়া জড়িয়ে বসে আছে। আহিল একটা ছোট বক্সটা খুলে। বক্সটা খুলতেই দুটো রিং চকচক করে উঠে লাইটের আলোয়। নীলাম্বরী রিং দুটো দেখে চট করে বল উঠে। দুটো রিং কেন? আরেকটা কার জন্য এনেছেন আপনি? আর কাকে দিবেন রিং?
একটা তোমার। সেটা আমিও জানি একটা আমার। আরেকটা কার সেটা জিজ্ঞেস করছি। আপনার কি মনে হয় যে আমি জানি না একটা আমার? বড্ড বকো তুমি নীল। দেখতেই পাচ্ছ তো। দুটো দুই ডিজাইনের রিং। একটা ফিমেল ডিজাইনের আর কেটা মেল ডিজাইনের। একটা তোমার আরেকটা আমার। হু। কি হলো আবার? কিছু না হু। নিজের জন্য ও রিং কেনা লাগে। থং। কেন তুমি খুশি হওনি? না। নীলাম্বরী খুশি হয়নি শুনে আহিলের মুখ ছোট হয়ে যায়। আহিল ভগ্ন হৃদয় নিয়ে নীলাম্বরীকে জিজ্ঞেস করে। কেন? আমার জন্য দুটো হলে বেশি খুশি হতাম। এত হিংসুটে কেন তুমি নীল? হু। আবার কি হলো? বারবার মুখ বাঁকাও কেন? হাতটা দাও দেখি। রিং পরিয়ে দিই। দিব না। কেন? এমনি দিব না। দাও। না। ওকেই। বলেই আহিল নীলাম্বরীকে কোল থেকে নামিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে দেয়। তারপর নীলাম্বরীর হাত টেনে নিয়ে অনামিকা আঙুলে রিং পরিয়ে দেয়। রিং পরিয়ে রিং এ চুমু খায় আহিল। নীলাম্বরী আহিলকে রিং এ চুমু খেতে দেখে বলে। ছিহ কি অশ্লীল। রিংটা কেউ ছাড় দিল না। ছিহ ছিহ। পছন্দ হয়েছে নীল? হ্যাঁ। সুন্দর এটা। আমারটা আমায় পরিয়ে দাও। পারব না। নিজে পরে নেন। তুমি পরিয়ে দিবা নাকি ফেলে দিব রিং? দিচ্ছি। এত জেদ কেন আপনার? বাট আপনারটার থেকে আমারটা বেশি সুন্দর। মেয়েদের রিং সুন্দরই থাকে। ছেলেদের গুলা সিম্পল থাকে। জানা আছে আমার হু, হাত দিন জলদি। আহিল হাত বাড়িয়ে দিতেই নীলাম্বরী আহিলের হাতে রিং পরিয়ে দেয়। রিং পরিয়ে দিয়ে আহিলের হাতের সাথে নিজের হাত মাপতে থাকে আর বলতে থাকে। এই আপনার হাত এত বড় কেন? হ্যাঁ। কত বড় বড় হাত। কত বড় বড় আঙুল। এর আগে দেখনি? দেখেছি তো। কিন্তু মেপে দেখিনি। আমার হাতের থেকে কত বড় হাত আপনার। ওকেই। এখন চুপ করে আমার সামনে দাঁড়িয়ে থাকো। পারব না। তো কি করবা? কিছু না। আমার পায়ে ব্যথা করে। বসবো আমি? বসতে হবে না। দাঁড়িয়ে থাকো। দরকার আছে। কি দরকার? আহিল নীলাম্বরীর কথায় প্রতি উত্তর না করে আরেকটা বক্স থেকে কোমর বন্ধনী বের করে। চিকেন চেইনের মাঝের দিকের খানিকটায় ডায়মন্ডের সরু সরু কাজ। আলোতে চকচক করছে একদম। আহিল বিছাটা হাতে নেয়। নীলাম্বরী দেখে জিজ্ঞেস করে। কি এটা? বিছা। কোমরে পড়ে না। এটা কেন? তোমার জন্য। তুমি পরবে রোজ। রোজ পরব? হুম। রোজ শাড়ির সাথে পরবে। একটু একটু কোমর দৃশ্যমান হয়ে থাকবে তোমার। চিকেন আঁচল বানিয়ে বুকের উপর রাখবে। মাঝে মাঝে নাভিও দেখা যাবে। ছিহ। ছিহ বলছ কেন? আমি এমন সেজে সবার সামনে যাব? ছিহ। সবার সামনে কেন যাবে? সবার সামনে যেতে কখন বললাম তোমায়? তো? আমার সামনে আসবে এমন সেজে। রোজ আমি যখন হসপিটাল থেকে আসব তো এমন শাড়ি পরে সেজেগুজে থাকবে। তোমার আর কোনো কাজ আছে? যে আমার সামনে সাজুগুজু করে আসো না। পারব না। কেন? যাও এখনই শাড়ি পরে আসো। তোমায় এমন থ্রিপিস পরা অবস্থায় আমি এটা পরাব না। যেমন করে শাড়ি পরতে বলছি অমন পরে আসো। পারব না। যাও বললাম তো। পারব না শুনতে তো আর চাইনি আমি। নীলাম্বরী অগত্যা কোনো উপায় না পেয়ে শাড়ি পরতে চলে যায়। শুধুমাত্র ২-৪ ঘন্টার জন্য বিয়ে করবে আমাকে রাফান? যেদিন তোমাকে এই কথাটা বলেছিলাম আমি, সেদিন আমার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু বর্ষণ হচ্ছিল। একটা মেয়ে তার ভালোবাসার মানুষকে কতটা কাছে চাইলে এমন কথা বলতে পারে সেটা কি তুমি সত্যিই বুঝতে পারোনি রাফান? হ্যাঁ, তোমাকে যদি আমি মাত্র ২-৪ ঘন্টার জন্য হলেও নিজের করে পেতাম তাহলে হয়তো আমার আর কোনো আক্ষেপ থাকত না। কিন্তু এত করে চাওয়ার পরেও আমি তোমাকে পেলাম না। হারিয়ে ফেললাম তোমাকে সারা জীবনের মতো। আগামীকাল তোমার বিয়ে। যেখানে আমি তোমার জীবনসঙ্গী হতে চেয়েছিলাম, সেখানে এখন অন্য কেউ তোমার জীবনসঙ্গী হবে। প্রতিটা স্বপ্ন, প্রতিটা ইচ্ছা একই রকম আছে। শুধু বদলে গিয়েছে তোমার জীবনসঙ্গী হওয়ার মানুষটা। আমি তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো। ভালোবাসি তোমাকে।
আর তোমাকেই ভালোবেসে যাব সবসময়। চিরকুটটা পরে রাফান ঠাই দাঁড়িয়ে আছে। সামনেই জোহার একমাত্র বেস্ট ফ্রেন্ড মৃত্তিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জোহা যখন জানতে পারল আগামীকাল আপনার বিয়ে, তখন একদম নিশ্চুপ ছিল। আমাকে আর কিছু না বলেই কলটা কেটে দেয়। তার কিছুক্ষণ পর ও আমাদের বাসায় এসে এই চিরকুটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যেন চিরকুটটা আপনার কাছে পৌঁছে দেই। এর 2 ঘণ্টা পর থেকেই ওর ফোন বন্ধ। বাসার কাউকে কিছু না বলেই কোথায় যেন চলে গিয়েছে। সবাই তন্নতন্ন করে খুঁজেও জোহাকে কোথাও খুঁজে পায়নি। ভাইয়া, আপনাদের মধ্যে কি হয়েছে? আর কেনই বা আপনারা আলাদা হলেন? এসব কিচ্ছু আমি জানি না, আর জানতেও চাই না। শুধু এটুকুই বলবো, আপনার জীবন থেকে আপনি আসল ভালোবাসা হারিয়ে ফেললেন। যে মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসত, সেই মেয়েটা এখন আপনার জীবনে আর নেই। জোহাকে আপনি আজ চিরতরের মতো হারিয়ে ফেললেন। হয়তো আপনি কখনো জানতেও পারবেন না আমার বান্ধবীটা কোথায় গেল, আদৌ বেঁচে আছে নাকি নেই। যাই হোক, আপনার নতুন জীবনের জন্য শুভকামনা। ভালো থাকবেন। আসি। কথাটা বলেই মৃত্তিকা এক দৌড়ে জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ি থেকে রাস্তার মাঝে চলে এল। ওর চোখের পানি বাদ মানছে না আজ। জোহার যেন কিছু না হয় এই দোয়া করতে করতে রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগল মৃত্তিকা। এদিকে রাফান মৃত্তিকার কথা শুনে ভয় পেয়ে যায়। জোহার কিছু হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। ছাদ থেকে নেমে গাড়ির চাবি আর ফোন নিয়ে বের হতেই বাড়ির সবাই ঘিরে ধরে তাকে। রাফানের কাকিমা রাফানকে এভাবে বের হতে দেখে বলল, কিরে রাফান, এখন কোথায় যাচ্ছিস তুই? আমাকে একটু বের হতে হবে। বের হতে হবে মানে? আর একটু পর তোর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, আর এখন তুই বাইরে যাবি? কাকিমা প্লিজ আটকিও না আমাকে, আমার জরুরি কাজ আছে। এর মধ্যেই রাফানের হবু বউ তাহিয়া চলে আসে সেখানে। আজ আমাদের গায়ে হলুদ, আর তুমি বাইরে যাচ্ছ? এসব কি রাফান? আমার জরুরি কাজ আছে, আমাকে যেতেই হবে। বাংলা কথা বুঝতে পারো না তোমরা? কথাটা এক প্রকার চিৎকার করেই বলে রাফান। তারপর আর কারোর কোনো কথা না শুনেই বের হয়ে যায়। উদ্দেশ্য একটাই, জোহাকে খুঁজে বের করা। 2 ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে জোহা। চোখের কোণে পানি টলমল করছে। ফোন থেকে সিম থেকে বের করে ভেঙে জানালা দিয়ে ফেলে দিয়ে ফোনটা বন্ধ করে দিল সে। রাফান, তোমাকে আমি ঘৃণা করতে চাই, কিন্তু পারি না। জানো, তোমার কথা মনে হলেই চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয় আমার। নিজের থেকে বেশি ভালোবেসেছি তোমাকে, নিজের করে পেতে চেয়েছি সব সময়। এই চাওয়াটুকু কি খুব বেশি ছিল? যদি আমাকে ভালোবাসতে পারবেই না, তাহলে কেন এত এত স্বপ্ন দেখিয়েছ আমাকে? আজ যে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কি নিয়ে বাঁচব আমি এখন? কিছুই জানা নেই আমার। এই যে মিস, শুনছেন? একজন আগন্তুকের কথায় ধ্যান ভাঙে জোহার। সামনে একজন ছেলে গিটার হাতে দাঁড়িয়ে আছে। জোহা কোনো রকমে চোখের পানি মুছে বলল, জি বলুন। আপনার ব্যাগটা সিট থেকে সরাবেন একটু। আসলে এটা আমার সিট। জোহার পাশের সিটে ওর ব্যাগ দেখিয়ে কথাটা বলল সেই আগন্তুক ছেলেটা। জোহা তাড়াতাড়ি ব্যাগটা নিজের কোলের উপর রেখে বলল, সরি। ছেলেটা নিজের সিটের উপর বসে বলল, ইটস ওকে। জোহা আর কিছু না বলে জানালা দিয়ে আবারও বাইরের দিকে তাকাল। ট্রেন তার নিজস্ব গতিতে ছুটে চলেছে। রাস্তার ধারের গাছগুলোও মনে হয় ট্রেনের সাথে সাথে ছুটছে। বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়া আছড়ে পড়ছে জোহার চোখে মুখে। পাশে থাকা ছেলেটা গলা খাকারি দিয়ে বলল, আমি আফসান। আপনি? জোহা ছেলেটার দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমি কি আপনার নাম জানতে চেয়েছি? জোহার কথায় আফসান হেসে বলল, জানতে চাননি? আমি নিজে থেকেই বললাম। কেন বললেন? ট্রেন জার্নি করছি, পাশে এত সুন্দর একটা মেয়ে চুপচাপ বসে আছে, তাই ভাবলাম একটু পটানোর চেষ্টা করি কি। আফসানের কথায় জোহা আগের মতোই ভ্রু কুঁচকে রইল। আফসান জোহার এমন চেহারা দেখে হেসে ফেলল। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি তো শুধু মজা করেছি। সবার সাথেই কি এমন মজা করেন? অনেকটা না, কিছুটা। ভালো। আপনার নামটা তো বললেন না মিস। নাম জেনে কি হবে?
একজন মানুষের সাথে এতক্ষণ ধরে কথা বলছি অথচ তার নামই জানি না গ। জানতেও হবে না গি। বুঝলাম নাম বলবেন না। আচ্ছা ঠিক আছে। বলতে হবে না গি। হুম ঘ। আমি বরং আপনার একটা নাম দিই। মুন। আপনাকে আমি মুন বলে ডাকব। মুন? মানে চাঁদ? হ্যাঁ চাঁদ। আমি সান আর আপনি মুন গু। আফসানের কথার প্রত্যুত্তরে আর কিছু না বলে জোহা কানে ইয়ারফোন গুজে গান শুনতে লাগল। কিছুক্ষণের মধ্যেই আফসান জোহার কান থেকে ইয়ারফোন খুলে নিল। জোহা রাগী চোখে আফসানের দিকে তাকাল। কি সমস্যা আপনার? আমার ইয়ারফোন খুলে নিলেন কেন? কতক্ষণ ধরে ডাকছি। শুনতেই পাচ্ছেন না? তাই বাধ্য হয়ে ইয়ারফোন খুললাম ঘ। জোহা চোখে মুখে বিরক্ত নিয়ে প্রশ্ন করল। কি হয়েছে? ডাকছিলেন কেন? আসলে চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না গি। তো আমি কি করব? নাচব? না না নাচতে হবে না। একটা গান গাইলেই হবে গে। আমি গান পারি না ঘি। মিথ্যা বলছেন কেন? একটা গান গাইলে কি এমন ক্ষতি হবে? এই ট্রেনে এখন আমি গান গাইব? হ্যাঁ প্লিজ প্লিজ আমি পারব না। চুপচাপ বসে থাকুন তো আরে এমন করছেন কেন? অনেক বোরিং লাগছে আমার এমন চুপচাপ বসে থাকতে। আর একটা গানই তো। প্লিজ। জোহা অনেকক্ষণ না না বলার পরেও যখন আফসান ছাড়ছিল না তখন সে আফসানকে বলল। আচ্ছা ঠিক আছে। আমি গান গাইব। আর আপনি গিটার বাজাবেন ওকে? আফসান খুশিতে গদগদ হয়ে বলল। ঠিক আছে গি। জোহা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর এমন একটা গান বলতে লাগল যে গানটা রাফানের অনেক প্রিয় ছিল। রাফান প্রায়ই জোহাকে এই গানটা গেয়ে শোনাত। আর জোহা মুগ্ধ হয়ে রাফানের গলায় গানটা শুনত। আজ সেই গানটাই রাফানকে মনে করে গাইতে লাগল সে। চোখ খুলতে এমন কিছু দেখার জন্য ছায়া মোটেও প্রস্তুত ছিল না। আদনান পায়ের উপর পা তুলে বসে আছে বেশ একটা মুড নিয়ে। ছায়া এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। ছায়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জন্মেছে। ভয়ে সারা শরীর কাঁপছে। আপনি এখানে কেন নির্ঝর কেথায়? ভয়ে পেঁচতে পেঁচতে। ছায়াকে পেঁচতে দেখে ছায়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আদনান। নির্ঝর নেই, মেরে দিয়েছি ওকে। তোমার আর আমার মাঝে বেশ বড় একটা বাধা ও। ছাড়ুন আমাকে প্লিজ। নাহ, ছেড়ে দেবার জন্য তো ধরিনি ছায়া। চলো আমাদের বাসায় চলো। নাহ, যাব না আমি কোথাও। নির্ঝর কোথায়? বললাম না মেরে দিয়েছি, শুধু নির্ঝর নির্ঝর করো কেন চিল্লিয়ে? আদনানের চিল্লানো শুনে ছায়ার বুকের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। নির্ঝরের কথা শুনে অঝরে চোখের পানি পড়ছে তো পড়ছেই। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা এসো বিশ্বাস করিয়ে দিচ্ছি। কথাটা বলে ছায়াকে টেনে ধরে দাঁড় করায়। আর টানতে টানতে নিচে নিয়ে আসে। ছায়া দেখতে পায় কাল নির্ঝর যে শার্ট পরা ছিল সেই শার্ট পরা একটা ছেলে উবু হয়ে পড়ে আছে। মুখটা তার দেখা যাচ্ছে না, কিন্তু তার সারা শরীরে রক্ত মাখামাখা হয়ে আছে। ছায়া এক চিৎকার দিয়ে আদনান থেকে হাত ছাড়িয়ে নির্ঝর এর কাছে যেতে যায়। কিন্তু আদনান তাকে ধরে রাখে শক্ত করে। কি করেছেন আমার নির্ঝরের সাথে? ছাড়ুন আমাকে, ছাড়ুন। উফ, সেই এক প্রশ্ন এক কথা। বলছি না ছাড়ার জন্য ধরিনি আর নির্ঝরকে মেরে দিয়েছি, এবার চলো। যাব না। ছায়া নিজেকে ছাড়বার চেষ্টা করছে, তখনই ছায়ার ঘাড়ে একটা ইনজেকশন পুশ করা হয়, ফলে ছায়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। আর আদনানের দিকে ঢুলে পড়ে। ছায়াকে পাঁচকোল করে নিয়ে যায় আদনান। আর নির্ঝর নিস্তেজ হয়ে পড়ে রয় সেইখানে। তমা আদনান জানত না ওরা কোথায় আছে। আদনানকে এই খবর তুমি দিয়েছ? নয়লা বেগম রেগে কথাটা বলল তোমাকে? হ্যাঁ আমি দিয়েছি। নির্ঝর আমার না হলে আর কারোর না। তোমার কথাটা শেষ হতে না হতে নয়লা বেগম তার গালে জোরে চড় বসিয়ে দেয়। আমি ভাবতে পারিনি এতটা নীচ হয়ে যাবে তুমি। আমারই ভুল, তখনই আমার বোঝা উচিত ছিল আর তখনই আমার স্টেপ নেওয়া উচিত ছিল। যদি তখন তোমার মতো এমন শয়তান মেয়েকে আমার ঘরের বউ করে না আনতাম তবে এসব কিছুই হতো না। আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাও, তোমার অস্তিত্ব আমি আমার বাড়িতে কল্পনাও করতে চাই না। নয়লা বেগমের কথায় তমা বেরিয়ে যায় বাড়ি থেকে। আর নয়লা বেগম কাঁদতে কাঁদতে বসে পড়ে। আমারই ভুল, কেন করেছিলাম আমি এমনটা? তখন ওই ছেলেটাকে এত প্রশ্রয় না দিলে চজ এমন হতো না। নয়লা বেগম কাঁদছে আর কথাগুলো বলছে। তখনই তার ফোনে একটা ফ্যান আসে। তিনি ফ্যানটা তুলে। হ্যালো আবির, নির্ঝর কই? নিশ্চুপ।
আবিরের নীরবতা নয়লা বেগমের ভেতর তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। বাবা, এমন চুপচাপ থাকিস না, কথা বল, আমার যে ভয় হচ্ছে। মা, ভাইয়া আর নেই। কথাটা শোনা মাত্র নয়লা বেগমের পৃথিবীর শব্দ কেমন একটা বিশ্রী শব্দে পরিণত হতে লাগল। আশেপাশের কিছুই তার কানে আসছে না। শুধু মনে হচ্ছে একটা সূক্ষ্ম শব্দ তার কানের ভেতর হয়ে চলেছে। নয়লা বেগম কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়েছেন। আবির মাত্র লাশটাকে কোরব দিয়ে এসে বসে পড়ল। আপাতত শুধু তারা বাদে আর কেউ জানে না নির্ঝর আর নেই। আবির মায়ের কোলের পাশে বসে আছে। আবির মানতে পারছে না নির্ঝর আর নেই। নয়লা বেগম হালকা মাথা ঝুঁকিয়ে বলে, আমার ছেলেটার জীবনের একমাত্র সম্পদ আমার ছায়া। ওকে উদ্ধার করে নিয়ে আয় আবির। আমার ছেলেটা হয়তো আমার উপর ভীষণ রাগ করেছে। ওর খেয়াল তো কখনোই রাখতে পারলাম না। ও চলে গেলে ওর জীবনের সবথেকে প্রিয় মানুষটার খেয়াল ও কি রাখতে পারব না আমরা। কিন্তু মা, আদনানের থেকে ভাবিকে আনব কি করে? পুলিশকে ফোন কর। মায়ের কথায় তার দিকে তাকায় আবির। হ্যাঁ, আমি ঠিকই বলছি, পুলিশকে ফোন কর। হয়তো এতদিন এই কাজটা করলে আজ এই দিন দেখা লাগত না। আমার ছেলেটা আমার কাছে থাকত। আজ ও নেই, তাই ওর শূন্যতা আমায় বুঝিয়ে দিচ্ছে আমি কত বড় পাপী, কত বড় ভুল করেছি। আবির মায়ের কথা শুনে কেঁদে দেয়। যা বাবা, দেরি করিস না। আমার ওকে নিয়ে বিশ্বাস নেই ও ছায়ার সাথে খারাপ কিছু করে দিবে। আবির উঠে চলে যায়। কাল রাতেও তুই বলেছিলি আদনান, তুই শুধরে গেছিস। কোনো ক্ষতি করবি না তুই নির্ঝরের। মাকে কথা দিয়ে কথা রাখলি না বাবা। তুই নির্ঝরের খুনি হয়ে গেলি। নয়লা বেগম কাঁদছে, আজ তিনি ভীষণ কষ্টে কাঁদছে। সত্যি এটাই, মানুষ যখন থাকে না তখন তার গুরুত্ব বুঝতে পারে মানুষ। নয়লা বেগম ও বুঝতে পারছে নির্ঝরের গুরুত্ব। ছেলেটা ছোট থেকেই সব সময় নয়লা বেগমের ভীষণ কাছে কাছে থাকত। কখনো তাদের বাবার সাথে ঝামেলা হলে নির্ঝর এসে নয়লা বেগম এর চোখের পানি মুছিয়ে দিত আর বলত, মা, আমি বড় হই কখনো তোমায় কাঁদতে দিব না। নিজের পেটে না ধরে যে কখনো নির্ঝর থেকে এত ভালোবাসা পাবে কখনোই ভাবেনি নয়লা বেগম। সত্যি বড্ড ভুল করে ফেলেছে তিনি। একমাত্র নয়লা বেগমের জন্য আদনানের গায়ে কখনো হাত তুলেনি নির্ঝর। নির্ঝরের বাচ্চা রূপটাকে নিজের পাশে ফিল করছে নয়লা বেগম। মনে হচ্ছে গুটি পায়ে বাচ্চাটা এগিয়ে এসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলবে, মা, আমি বড় হই তোমায় কাঁদতে দিব না আর। আজ বুঝতে পারছে কতটা ভালোবাসে নয়লা বেগম নির্ঝরকে। আজ না বাবা, একটা বার আমায় মা বলে ডাক। আমায় ক্ষমা কে দে বাবা। দয়া কর বাবা, ফিরে আয়। আয় বাবা আমার কাছে। একটা বার মা বলে ডাক। তোর সাথে করা সব অন্যায়ের শাস্তি দে বাবা আমায়। আমি যে এভাবে বেঁচে থাকতে পারব না। আমি যে ভেতরে ভেতরে মারা যাব। আমি সত্যি মারা যাব বাবা। একটা বার এসে মা বলে ডাক দে। আমার কোলে মাথা রাখ। পুরো বাড়িতে আজ কিছু কাজের লোক আর নয়লা বেগম। আপন বলতে কেউই নাই পাশে আজ। নির্ঝর ছাড়া যে তার কেউ নেই তা সে বুঝতে পারছে। আজ নিজের পেটের ছেলে ধোঁকা দিল। সত্যি ধোঁকা দিল। ছায়াকে ড্রাগ দেওয়া হয়েছে, একটু নয় এতটা বেশি যে ছায়াকে যে যেভাবে নাড়াবে ছায়া সেভাবে নড়বে, নিজের কোনো বোধ নাই ছায়ার। নিস্তেজ অবস্থায় একটা রুমে বাধা পড়ে আছে। আদনান ছায়াকে পুড়িয়ে দবার বুদ্ধি এঁটেছে। ছায়া, তোমায় মরতে হতো না, কিন্তু কি করব বলো, আমার আগে যে তোমায় ওই নির্ঝর ছুঁয়েছে তাই তো আগুনে পুড়িয়ে তোমায় বিশুদ্ধ করব। তুমি চিন্তা করো না। হ্যাঁ, তুমি বিশুদ্ধ হলে তোমায় আমি বিয়ে করে ঘরে তুলব। কথাটা বলে বিকট এক হাসি দিল আদনান। চলবে। ছোঁয়া একাধারে কেঁদেই চলেছে, কিছুতেই থামানো যাচ্ছে না। রাহুল কাছে ঘেঁষলেই চিৎকার করে বাড়ি মাথায় নিচ্ছে আর খুনি বলে চলেছে। এখানে আসার পর থেকেই এমন পাগলামো করে চলেছে ছোঁয়া। রাহুল ওকে দেখলে বেশি পাগলামি করে, তাই বাইরে কিছুক্ষণ বসে রইল, কিন্তু এভাবে আর পারা যাচ্ছে না। ছোঁয়া এক একটা চিৎকার ওর বুকে শিকের মতো বিচ্ছে। বসে না থেকে উঠে রুমে যাওয়া ধরল, কে জানে আবার কি করে বসে। দরজা খুলে ভিতরে উকি দিয়ে দেখল ছোঁয়া কেঁদে চলেছে, চোখ মুখ লাল হয়ে আছে। রাহুল এগিয়ে গিয়ে ছোঁয়ার পাশে বসল, হাত নিয়ে ছোঁয়া দুগালে রাখল। ছোঁয়া শান্ত দৃষ্টিতে রাহুলের দিকে তাকাল। রাহুল ছোঁয়া চোখের পানি আগুল দিয়ে মুছে দিতে যাবে, হঠাৎ ছোঁয়া মুখে অগ্নির মূর্তি ধারণ করে ধাক্কাইয়ে বসল রাহুলকে। আচমকা ঘটনায় রাহুল নিজেকে সামলাতে পারল না, নিচে পড়ে গেল। খাটের কোনায় লেগে মাথায় ব্যথা ও পেল, কিন্তু সেদিকে রাহুল খেতাল নেই। ছোঁয়া যে ধাক্কা দিতে গিয়ে নিজে ও নিচে পড়ে গেছে সে আছে। ছোঁয়ার চিন্তায় উঠে দৌড়ে ছোঁয়ার কাছে গেল। ছোঁয়া, কি হয়েছে দেখি, কোথায় লেগেছে? কিন্তু ছোঁয়া কথা না বলে চোখ বন্ধ করে আছে।
রাহুল গালে হাত দিয়ে একমনে ডেকে চলেছে চিৎকার করে, কিন্তু ছোঁয়া চোখ খুলছে না। রাহুলের চিৎকার শুনে সব গার্ডরা রুমে ছুটে আসে, এমন অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহুলকে কোনো মেয়ের জন্য এমন কাঁদতে দেখে সুমন এসে রাহুলকে শান্ত হতে বলে আর ডাক্তারকে কল করে আসতে বলে। রাহুল নিজেকে শান্ত করে ছোঁয়াকে কোলে করে খাটে শুইয়ে দেয়। জান, চোখ খুল। কি হয়েছে? চোখ খুলো প্লিজ, তোমাকে এভাবে চুপ থাকতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ কথা বলো, মারো আমাকে। কথা বলে যাচ্ছে রাহুল। ডাক্তার এলে অনেক বলে হাত ছাড়িয়ে সরিয়ে আনে সুমন। ডাক্তার দেখতে বসে রাহুল একটা পর একটা কথা বলে যায়, এভাবে এটা করে ওটা করেন, ইনজেকশন দিতে যাবে। রাহুল ছুটে যায়, কিছুতেই দিতে দিবে না। বলছে আমার মায়াবতী ব্যথা পাবে। আপনি এমন করলে আমি কিছু করতে পারব না। এত যেহেতু ব্যথা পাবে তাহলে আমাকে এনেছেন কেন? সব কিছুতেই আপনার এটা না ওটা। ডাক্তার কথাটা বলে রাহুলের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। রাগী চোখে তাকিয়ে আছে। এবার ডাক্তার মিনমিন করে বলতে লাগে, সরিয়ে আসলে আপনি যেমন করছেন এমন করলে তো ওনার ক্ষতি হবে। আমাকে আমার কাজ করতে দিন। কি হয়েছে ওর? ডাক্তার, আমার মায়াবতীর কি হয়েছে? ওনার শরীর প্রচণ্ড দুর্বল, অনেক দিন ধরে ঠিকমতো খাবার খায় না, আর অনেক টেনশন করে, যার জন্য এমন হয়েছে। ওনাকে ঠিকমতো খাওয়া দাওয়া করাতে হবে, না হলে বড় কোনো প্রবলেম হবে। প্রবলেমের কথা শুনেই রাহুল ডাক্তারের কলার চেপে ধরে। সুমন অনেক কষ্টে হাত ছাড়িয়ে সরিয়ে আনে। রাহুল বকেই যাচ্ছে। ছোঁয়া মিটিমিটি কে চোখ খুলে তাকিয়ে দেখে ওর হাত রাহুল ধরে রেখেছে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ছোঁয়া তাকাতেই রাহুলের মুখ জলমল করে উঠে। রাহুল ছোঁয়া মাথা টেনে বুকের মাঝে চেপে ধরে। জান, এত নড়াচড়া করো না প্লিজ। আমার খুব এই বুকে জ্বলছে, খুব একটু শান্ত হয়ে থাকবা প্লিজ। ছাড় বলছি, আমি কোনো খুনির বুকে থাকতে চাই না। তোর জন্য আমি আব্বুকে হারাতে বসেছি। জান, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিছু করিনি। আমি নিজের চোখে সব দেখেছি। তোমার দেখায় ভুল ছিল জান, আমি কোনো ভুল দেখিনি। ছাড়, তুই ছাড়। ছোঁয়া ছুটাছুটি করতে আছে, কিন্তু রাহুল শক্ত করে ধরে রইল। রাতে 4 ঘণ্টা হতে চলল। ডক্টর কিছু বলছে না কেন? চিন্তিত শোনাল লুসিনাকে। অ্যাড্রিয়ান চেয়ার ছেড়ে উঠে এসে হাঁটু গেড়ে লুসিনার সামনে বসল। শক্ত করে লুসিনার হাত ধরে মিষ্টি হাসল সে। ছেলেটির হাসি অমায়িক। লুসিনার মনে হয় অ্যাড্রিয়ানের হাসি যেন তার হৃদয়ের গভীর সমুদ্রে একটা জলোচ্ছ্বাস তৈরি করতে সক্ষম। লুসিনাকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে অ্যাড্রিয়ানের হাসি আরও চড়া হল। মিষ্টভাষী অ্যাড্রিয়ান লুসিনার উদ্দেশ্যে বলল, এত কিসের চিন্তা লুসি? দেখবে সব ঠিক হয়ে যাবে। এলিজা আমাদের মাঝে ফিরে আসবে। একজন ডাক্তার হিসাবে ওর কন্ডিশন দেখে এটুকু তোমায় বলতে পারি গি। কিন্তু অ্যাডি, বাচ্চাটার কথা জানলে এলিজা পাগল হয়ে যাবে। অ্যাড্রিয়ানের মুখশ্রীতে জমে থাকা হাসি নিমেষেই গায়েব হয়ে গেল। তারও খুব চিন্তা হচ্ছে এই বিষয়টা নিয়ে। নিজে একজন ডক্টর হওয়ার সুবাদে খুব ভালোমতো জানে মেন্টাল ব্রেক ডাউন কতটা ভয়াবহ। তার উপরে ফার্স্ট টাইম মাদাররা বাচ্চাদের প্রতি বেশি পজেসিভ এবং অ্যাটাচড থাকে। অ্যাড্রিয়ানের মুখভঙ্গিতে কিছুটা বিচলিত হল অ্যাশার। অ্যাড্রিয়ানকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আলবার্ট, এলিজার কি সমস্যা হতে পারে? অ্যাড্রিয়ান বিন্দুমাত্র সময় অপেক্ষা না করে গড়গড় করে এলিজার আফটার মিসক্যারেজ সিম্পটমসগুলো বলে ক্ষান্ত হল। সাথে তার চোখে মুখে ফুটে উঠল বিস্তর এক হাসি। সে চেয়েছিল অ্যাশার নিজে থেকেই প্রশ্ন করুক, আর হলও তাই। এয়ারপোর্টে থেকে সোজা হসপিটালের দিকে রওনা হল অ্যারন। মিনিট 20-এই পৌঁছে গেল গন্তব্যে। ক্যাব থেকে নেমে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে সে। মনে হচ্ছে তার পা অসাড় হয়ে আসছে। সে এখনও বিশ্বাস করে উঠতে পারছে না গতকাল সন্ধ্যায়ও সে এলিজার হাসির শব্দে নিজেও হেসেছে। আর আজ এলিজা হসপিটালের বেডে শুয়ে আছে নির্জীবের মতো। নিজেকে শক্ত করে সে হাঁটা দিল হাসপাতালের মূল ফটকের সামনে। অ্যারন এসে রিসেপশনের সামনে দাঁড়াতেই সে ব্রিয়ানকে দেখতে পেল বক্সভর্তি কিছু নিয়ে কোথাও যাচ্ছে। অ্যারন হাঁক ছেড়ে ব্রিয়ানকে ডাকে, ব্রিয়ান। ব্রিয়ান থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অ্যারন তার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, এগুলো কি? কোথায় নিয়ে যাচ্ছ? ব্রিয়ান আগন্তুক ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে তার হাতে থাকা বাক্সের অবস্থান কিঞ্চিত পরিবর্তন করল এবং আগন্তুককে চিনতে পেরে বিনয়ী ভঙ্গিতে বলল, জুনিয়র মিলার। অনেক দিন পর দেখা, আপনাকে চেনাই যাচ্ছে না। গলার স্বরও চেঞ্জ হয়ে গেছে গু। ব্রিয়ানের কুশলাদি তোয়াক্কা না করে পাল্টা প্রশ্ন করে সে, এই বাক্সে কি নিয়ে যাচ্ছ? এগুলো মিস এলিজার মেডিসিন।
অ্যারন কিছুটা উঁচু গলায় বিস্ময় নিয়ে আবারও প্রশ্ন করে। এতগুলো ঔষধ? অ্যারনের আওয়াজে কয়েকজন মানুষ ও হাসপাতালের স্টাফ তাদের দিকে তাকায়। ব্রিয়ান কিছুটা জড়সড় হয়ে বলে, জুনিয়র মিলার, কাম ডাউন। আপনি আমার সাথে উপরে আসুন। এখানে অসুস্থ রোগী আছে। তাদের অসুবিধা হবে গু। অ্যারন বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে ব্রিয়ানের পেছনে হাঁটা দিল। ৭ নাম্বার ফ্লোরে এসে লিফট থামতেই কতগুলো পরিচিত মুখ ভেসে উঠল অ্যারনের চোখে। অ্যাশারকে দেখে তার হ্যাজেল রঙা চোখ জ্বলজ্বল করে উঠল। তার ভাই অ্যাশার, যে কিনা সবসময় নিজেকে মেইনটেইন করে চলে, যার খুঁত ধরা মুশকিল। সেই অ্যাশারের বেহাল দশা দেখে ভরকায় অ্যারন। এলোমেলো পায়ে হেঁটে যায় তার ভাইয়ের কাছে। বরাবরের মতো মিষ্টি গলায় ডাকে, অ্যাশ। অ্যারনকে হাতের ইশারায় কাছে ডাকে অ্যাশার। সে বসতেই প্রশ্ন করে, রন, তোর আসতে এত দেরি হলো কেন? ফ্লাইট ডিলে হয়েছিল। সিস কেমন আছে? কন্ডিশন কি খুব বাজে? অ্যারন পিঠ চাপড়ে বলে, চিন্তার কিছু নেই। সি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু বাচ্চাটা। বুঝেছি। মাথা নাড়ে অ্যারন। এলিজার সাথে এসব হওয়ার আগে তোর সাথে ওর লাস্ট কথা হয়েছিল। তুই কি কিছু অদ্ভুত শুনেছিস বা এনিথিং ইলস? সিসের সাথে আমি মজা করছিলাম তখন। তারপর বেশ কিছুক্ষণ কথা বলার পর কলিংবেলের আওয়াজ শুনেছি। এছাড়া আর কিছুই শুনতে পাইনি। তারপরই সিস ফোন কেটে দিয়েছিল গু। সবাই উৎসুক হয়ে চেয়েছিল অ্যারনের দিকে। কিন্তু তার উত্তরে নীরব হয়ে গেল। কোনো ক্লু পাওয়া গেল না। নীরবতা ভেঙে অ্যারন এবার লুসিনার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। অ্যারনের নির্লিপ্ত চাহনি দেখে লুসিনা ইতস্তত করে কিছু বলতে নিয়েও বলতে পারল না। মাথা নিচু করে রইল। লুসিনার এহেন কাণ্ডে অ্যারন ঝাঝালো গলায় প্রশ্ন করল, তোরা কোথায় ছিলি লুসি? আমরা ডিনারে গিয়েছিলাম। কিছুটা তোতলায় লুসিনা। আজকেই যেতে হল? অ্যাড্রিয়ান এবার মুখ খুলল। রাগান্বিত হয়ে প্রশ্ন করল, তুমি কি আমাদের সন্দেহ করছো অ্যারন? মোটেও না। তবে তোমাদের সিকিউরিটি গার্ডকে করছি। এতক্ষণে সকলের টঙ্ক নড়ল। লুসিনা আর অ্যাড্রিয়ান বিস্ফোরিত নয়নে অ্যারনের দিকে চাইল। মাথা নিচু করে বসে থাকা অ্যাশারও দৃষ্টি মেলল তার ছোট ভাইয়ের পানে। সবাইকে অবাক হতে দেখে কিছুটা রাগ হল অ্যারনের। কর্কশ গলায় বলে উঠল, ডোন্ট সে দ্যাট, যে এটা তোদের মাথায় আসেনি। আসলেই মাথায় আসেনি গ। লুসিনার গলা চিন্তিত শোনাল। অ্যারন তাচ্ছিল্য করে অ্যাশারকে বলল, তোর মাথায়ও আসেনি? হাউ সিলি। কেউ কোনো কথা না বলায় অ্যারন আবারও বলল, প্রাইম সাসপেক্ট কে তা সিসের জ্ঞান ফিরলেই জানা যাবে। তবে এই কাজে সরাসরি যুক্ত ছিল এমন কাউকে খুঁজতে গেলে সাসপেক্ট আপাতত একজনই। আর সে হল লুসিনাদের দারোয়ান। তবে আমার ইভানের পাশাপাশি আরও একজনকে প্রাইম সাসপেক্ট মনে হচ্ছে। কে? সকলে একসাথে জিজ্ঞাসা করল। অ্যারন স্মিত হেসে উত্তর দিল, রিচার্ড লিয়ামঘ। অস্ফুট স্বরে অ্যাশার বলে উঠল, ইভানের বাবা? হ্যাঁ, তিনি কখনোই সিসকে পছন্দ করতেন না। সিস আর ইভানের বিয়েটা ছিল কন্ট্রাডাকচুয়াল। আর এই কন্ট্রাক্ট অফার করেছিলেন লিয়াম। এখানে অনেক কাহিনী আছে। আমি সিসের অনুমতি ছাড়া সেসব বলতে পারছি না। তবে যতটুকু বলা সম্ভব বলছি। আচ্ছা বল। অস্থির হয় অ্যাশার। বাকিরাও অধীর আগ্রহ নিয়ে তাকায় অ্যারনের দিকে। সে অ্যাশারের দিকে চেয়ে আবারও বলতে শুরু করে, সিস ইভানকে টিনেজ থেকেই পছন্দ করত, সেটা তো জানিস গু। ঘ। সেই সময় ইভানের বিয়ে ঠিক ছিল রেচ্চালের সাথে গু। হ্যাঁ, সেটা আমি জানি গু। আবারও উত্তর করে অ্যাশার। পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়েছিল। পারিবারিকভাবে বিয়ে ঠিক থাকলেও ইভান আর রেচ্চালের সম্পর্ক বেশ গভীরই ছিল। কিন্তু বিপত্তি বাধে বিয়ের দিন রাতে। অজ্ঞাত কারণে রেচ্চাল পালিয়ে গিয়েছিল সেদিন গু। লুসিনা কিছুটা সন্দিহান হয়ে জিজ্ঞাসা করে, বিনা কারণে কেউ কেন পালাবে? নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আর নিশ্চয়ই তা বড় কোনো কারণ গু। জানি না কেন পালিয়েছিল। তবে ওর পালানোর খবর জানার পর ইভান পুরো ভেঙে পড়েছিল। মদ্যপ হয়ে নিজেদের বাড়ির ছাদে গিয়ে বসেছিল। আবার সকলের কাছে টেক্সট দিয়েছিল যে ও সুইসাইড করবে গে। বিষয়টা কেমন আজব না? গভীর সম্পর্ক থাকাকালীনও পালিয়ে যাওয়া। মদ্যপ হয়ে থ্রেট নোট।
চিন্তিত মুখাবয়ব পরিলক্ষিত হয় অ্যাড্রিয়ানের। মাথা নেড়ে আবারও বলতে শুরু করে অ্যারন। সিস ইভানের কাছে যাওয়ার আগে কথা বলেছিল রিচার্ড লিয়ামের সাথে। তারপর ছুটে গিয়েছিল ইভানের কাছে। সেদিন রাতেই সিসকে ইভান বিয়ের জন্য প্রপোজ করে। সিস ও রাজি হয় এজ ইউ নো সি ইউজড টু লাভ ইভান গো। তাচ্ছিল্য করে বলে অ্যাশার। একটু থেমে আবারও বলে উঠে, ওয়েট, তখন তো লিয়াম আর এস্থারদের মধ্যে ঝামেলা ছিল হ্যাঁ, আর ঠিক এই কারণেই সিস নিজের সারনেম এস্থার ব্যবহার করলেও লুকিয়েছিল এস্থার হিসেবে নিজের আসল পরিচয়। আজ অবধি ওরা জানে না সিস রুটস এন্টিক্সের মালিক। সিস ওদের বলেছিল তার পরিবারে কেউ নেই। চাইল্ড কেয়ার হোমে বড় হয়েছে সে কিন্তু মিস এলিজা নিজের পরিচয় কিভাবে লুকালো? সন্দেহ নিয়ে তাকায় ব্রিয়ান। অ্যাশার মিলারের আসল পরিচয় কয়জন জানে ব্রিয়ান? ব্রিয়ান কোনো উত্তর করল না। অ্যারন বসা থেকে উঠে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আজ অবধি বুঝলাম না ওদের বিয়ের কারণ। গোলকধাঁধার ন্যায় আমি হারিয়ে যাই যতবারই চিন্তা করি এটা নিয়ে। অ্যারনের কথা শেষ হতেই অ্যাশার ভ্রু কুঁচকে তাকে প্রশ্ন করল, তোর রিচার্ড লিয়ামকে কেন সন্দেহ হচ্ছে? আর তুই কি কোনোভাবে ইভানকে নির্দোষ বলছিস? অ্যারন মাথা নাড়িয়ে নাবোধক উত্তর করে বলতে শুরু করে, ইভান আমাদের ফার্স্ট প্রাইম সাসপেক্ট আর সেকেন্ড সাসপেক্ট ওর বাবা রিচার্ড। রিচার্ডকে সন্দেহ করার বেশ কারণ আছে যেমন উনি এর আগেও সিসকে মারতে চেয়েছে কি বলছিস? কিভাবে? সেটা সিসকে জিজ্ঞাসা করিস। একবার বা দুবার না, 4 বার সে মারার চেষ্টা করেছে। আর এর কারণ হচ্ছে ইভান কিছুটা সিসের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। আর রিচার্ড ভাবত সিস গরিব ফ্যামিলির মেয়ে, ওর থেকে আর কী বা আশা করা যায়? রিচার্ড চেয়েছিল রাঘব বোয়াল, রেচ্চালের পরিবারের মতো ধনী পরিবারকে সে সম্বন্ধী করতে চেয়েছিল। কিন্তু রেচ্চাল পালিয়ে গিয়ে তা ভেস্তে দিয়েছিল। যতদূর জানি সম্মান বাঁচানোর জন্যই সিসকে বিয়ের অফার দিয়েছিল রিচার্ড। টাকা মানুষকে অমানুষ করে তোলে। টাকা কাঠের পুতুলেও প্রাণ এনে দেয়। দীর্ঘশ্বাস ফেলে লুসিনা। অ্যাশার অ্যারনকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, কিন্তু শুধু ভালোবাসার খাতিরে এলিজা বিয়ে করতে রাজি হয়ে গেল? আর অফার কি ছিল? তা জানি না তুই এলিজাকে কিভাবে চিনিস? আর দুজনে বিজনেস ডিল করলি বা কিভাবে? তুই তো বিজনেসে কখনো জড়িত ছিলি না। কখনো উত্তর দিসনি, আজ উত্তর দে। অনেক কিছুই তো দেখছি জানিস ওর ব্যাপারে সিস একজন পিয়ানিস্ট, তোরা সবাই হয়তো জানিস। হ্যাঁ, ছোট করে জবাব দে লুসিনা। সিস আমাদের ভার্সিটির একটা কম্পিটিশনে জয়েন করেছিল কম্পিটিটর হিসাবে। আমিও ছবি তুলে ভার্সিটি ফোরামে এড করতে সেখানে গিয়েছিলাম। ওখানেই পরিচয় হয়েছিল তারপর থেকেই কথা বলা শুরু? প্রশ্ন করে অ্যাশার। না, সিস সবার সাথে মিশত না, তাই আমাকেও প্রথমে পাত্তা দেয়নি। তবে ডিয়ানার ফিয়ন্সের বাড়িতে আমরা সবাই গিয়েছিলাম দাওয়াতে। সেখানেই আবার সিসকে দেখি। জানতে পারলাম উইলিয়ামের ছোট বোন হল এলিজা এস্থার। তার সাথে আমি নিজেই কথা বলার চেষ্টা করেছিলাম। সৌজন্যতার খাতিরে সেও কথা বলেছিল। এভাবেই কথা বলতে বলতে একসময় বিজনেস নিয়ে কথা বলতে শুরু করি। তবে বিজনেস শুরু করেছে দি আর উইলিয়াম। ডিয়ানা? হ্যাঁ, সবই বুঝলাম। কিন্তু তুই এলিজার এত ক্লোজ হলি কিভাবে? আমরা ক্লোজ হয়েছিলাম কারণ আমি সিসকে অনেক কিছুতে সাহায্য করতাম। তাই সে আমাকে অনেক বেশি ভরসা করে কি কাজে? বিজনেস, প্রফেশন ওহ হ্যাঁ। আর তারপর আমার ফোনে সিসের পিক দেখে তুই বলেছিলি তুই ওকে পছন্দ করতি এক সময় অ্যান্ড সো অন। অনর্গল বলে গেল অ্যারন। তার কথা শেষ হওয়ার পরক্ষণেই পেছন থেকে এক নারী কণ্ঠ ভেসে এল। মিসেস মিলারের বাড়ির লোক কে আছেন? আমি, ওর হাজব্যান্ড। কিছু হয়েছে? চিন্তিত গলায় উত্তর করল অ্যাশার। ব্লাড লাগবে রেডি আছে। কত ব্যাগ লাগবে? আপাতত 1 ব্যাগ হলেই হবে আচ্ছা। পেশেন্টের কন্ডিশন এখন কেমন? নার্ভ রেসপন্ড করছে। আশা করা যায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে সবটাই ওপরওয়ালার হাতে। আপনারা প্রার্থনা করুন নার্স চলে যেতেই লুসিনা অ্যাশারকে জিজ্ঞাসা করল, এলিজাকে হয়তো কয়েকদিন হসপিটালে রাখবে, তবে এরপর ও আমাদের সাথেই যাচ্ছে, তাই না?
নো, সি উইল স্টে উইথ মি। নির্লিপ্ত গলায় অ্যাশার নাকচ করল। কিন্তু কেন? জোরালো গলায় পাল্টা প্রশ্ন করল লুসিনা। তার কথার পরিপ্রেক্ষিতে অ্যাড্রিয়ান বলল, ওর খেয়াল রাখার জন্য কাউকে প্রয়োজন। তার ব্যবস্থা করে নিতে হবে আমার। কাটকাট গলায় জবাব করল অ্যাশার। তার নির্লিপ্ত চাহনিতে কিছুটা ভরকে গেল লুসিনা। মনে আবারও সাহস সঞ্চার করে বলার আগেই অ্যাড্রিয়ান আবারও বলল, আমি জানি আমাদের উপর রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তাহলে আপনি আর আপনার গার্লফ্রেন্ড চলে আসুন আমার এখানে। আমি আপনাদের উষ্ণ স্বাগত জানাচ্ছি। কিন্তু আপনাদের বাড়ির এরিয়া আপাতত সেফ না। আমি চাই না আমার এলিজাবেথ আবার কোনো সমস্যায় পড়ুক। অ্যাড্রিয়ান বিরক্তি নিয়ে বলে উঠে, নিজের বাড়ি থাকতে আপনার ওখানে কেন থাকব? তাহলে নিজের গার্লফ্রেন্ডকে বোঝান। আমি এলিজার সেফটির জন্য বলছি। আর এমনিতেও আপনাদেরকে আমার কাজে লাগবে। সামনে বড় কিছু ওয়েট করছে আলবার্ট। এলিজা ওয়ান্টস টু টেক রিভেঞ্জ। সে নিজে আমাকে বলেছে যেদিন আমাদের প্রথম দেখা হল। ও ইভানকে দেখিয়ে দিতে চেয়েছিল একজন সফল গায়িকা হয়ে। আর এখন আমি নিতে চাই। তবে আমি এলিজার মতো শান্ত হয়ে রিভেঞ্জ নিতে পারব না। ইভানকে ওর কাজের দায় নিতেই হবে। আর তাই অফার করেছি। ধ্বংস করে দেব ওকে আমি। সকলের কথার মাঝে ব্রিয়ান কিছুটা জড়সড় হয়ে বলল, আমার মনে হয় আমাদের সবার এখন একসাথে থাকা উচিত। কেন না? ব্রিয়ানের কথা শেষ হওয়ার পূর্বেই অ্যাশার রাসভারী গলায় বলে উঠে, দ্য গেম বিগেইন। বাজে লোকটা এখনও আগের মতোই আছে। খুব পরক্ষণেই মিম অবাক হয়ে আরাবের দিকে তাকিয়ে রইল। আরাব হাসতে হাসতে বেরিয়ে গেল ঈশানের কেবিন থেকে। এদিকে আমির সাহেব মনমরা হয়ে নিজের কেবিনে বসে আছে। বারবার সে একটা কথাই ভাবছে, এত বড় ভুল কি করে হলো আমার কাছ থেকে? আমি কি করে নিজের সন্তানকে ঠেলে দিলাম বিপদের দিকে? এখন যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, তখন আমি কি জবাব দেব শোভার কাছে? ওই সময় তৌহিদুর রহমান সাহেব এসে আমির সাহেবকে বলেন, স্যার, কেউ একজন দেখা করতে চায় আপনার সাথে। আমির সাহেব বললেন, আমি ব্যস্ত, এখন দেখা করতে চাই না কারো সাথে। কিন্তু স্যার, ভদ্রলোক বললেন যে জামাই বাবা সম্পর্কে তার কাছে কোনো গুরুত্বপূর্ণ খবর আছে। আমির সাহেব সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, তাকে গিয়ে বসাও, আমি এই মুহূর্তে কথা বলতে চাই তার সাথে। জি স্যার। সে ওয়েটিং রুমে বসে আছে, আপনি একটু কষ্ট করে ওয়েটিং রুমে চলুন আমার সাথে। আমির সাহেব ম্যানেজার তৌহিদুর রহমানের সাথে এস্ত পায়ে বেরিয়ে এলেন ঘর থেকে, কিন্তু ওয়েটিং রুমের এসে কাউকে দেখতে পেলেন না। তাই তৌহিদুর রহমানকে রাগারাগি করে চলে এলেন ওখান থেকে। তবে তিনি দরজা ঠেলে কেবিনে এসে ঢুকতেই কেউ একজন বলে ওঠে, শুভ জন্মদিন বাবা। অনেক অনেক ভালোবাসি তোমাকে। আমির সাহেব দৌড়ে এসে চেয়ার টেনে দেখেন তার ছোট মেয়েটা 2 পাউন্ডের কেক হাতে নিয়ে বসে আছে। মিম কিছু না বলেই বাবাকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি বাবা। রাগ করে অনেক অনেক কথা বলে ফেলেছি তোমাকে। জানি রাগ সামলাতে না পেরে অনেক অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে আর মাকে। আমির সাহেব মেয়ের চোখের জল মুছে দিতে দিতে বলেন, আই এম সরি মা। ভুল আমি করেছি, তোমার কোনো দোষ নেই এতে। তোমার রাগ করা স্বাভাবিক, আমি আর কোনো কষ্ট পেতে দেব না তোমাকে। আমি নিজে ডিভোর্স কেস ফাইল করব, তোমাকে থাকতে হবে না ওই নোংরা ছেলেটার সাথে। পেছন থেকে হঠাৎ এসে স্পন্দন আর মানহা এসে আমির সাহেবকে জড়িয়ে ধরল। আমির সাহেব বেশ অবাক হল ছেলেমেয়ের কাণ্ডকারখানা দেখে। তখন শোভা এসে বললেন, আমি কি তোমাদের পর? আমাকে কি লাগে না কোনো কাজে? মিম ছুটে গিয়ে মাক জড়িয়ে ধরে এটা ওটা বলতে লাগল। শোভা পরম যত্নে মেয়েকে জড়িয়ে নিল নিজের বুকে। মিম নিচু স্বরে বলল, সরি মা, থাক আর লাগবে না, আমি এমনিতেও রাগ করিনি তোমার সাথে। তুমি চাইলে আমি এবং তোমার বাবা নিজে গিয়ে তোমার ছোট চাচার সাথে কথা বলব। কিন্তু আমি আর ভালোবাসি না ওকে। না মানে মাহাদি হয়তো আমার ভালো লাগা ছিল মা, কিন্তু আমি ভালোবাসি না ওকে। ও গত 4 বছর ধরে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, সেভাবে ও হঠাৎ একদিন প্রপোজ করে বসে আমাকে। হ্যাঁ মা, আমার ওকে হয়তো অনেক ভালো লাগে, তবে আমার বাবা মা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। মেয়ের কথা শুনে আমির সাহেব চুমু খায় মেয়ের হাতে। মানহা বুঝতে পারছে না বাবাকে কি বলা উচিত তার। সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমির সাহেব নিজে থেকে এগিয়ে এসে বড় মেয়ের সাথে কথা বললেন। মানহা সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে।
স্পর্শের স্ত্রী আফরিন একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে ভয়ে কথা বলল শেষ সুর শাশুড়ির সাথে। শোভা নিজের গলা থেকে সোনার চেইন খুলে ছেলের বুয়ের গলায় পরিয়ে দিলেন। আমির সাহেব খুশি হলেন বৌমাকে দেখে। স্পন্দন নীরব দর্শক অস্পষ্ট স্বরে বলল, আমাকেও প্রেম করতে হবে কি? মিম ওকে বকা খাওয়ার হাত থেকে বাঁচাতে বলল। আরে চলো চলো বাবা, কেকটা কাটো আগে। আমির সাহেব কেক কেটে সবাইকে খাইয়ে দিলেন নিজের হাতে। মিম বাসায় ফিরে এসে আরাবকে ফোন করে জ্বালাতে লাগল। আরাব পায়ের উপরে পা তুলে বসে চুপচাপ তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। মনে মনে বলল, আমিও রিসিভ করব না ম্যাডাম, দেখি তুমি কত জ্বালতে পারো আমাকে। ওদিকে বলা নেই কওয়া নেই, মিম হুট করেই রাত 12টার সময় আরাবের বাড়িতে চলে আসে। বেচারা তখন নিজের সব কাজ গুছিয়ে খেতে বসেছিল, কিন্তু মিম সোজা এসে তার কোলে চেপে বসে। আরাব নিশ্চুপ, কোনো কথা নেই তার মুখে। মিম এক হ্রাস অভিমান নিয়ে বলল, ফোন করেছিলাম। মন কোথায় থাকে? কেন? 150 মিসড কল আর 90টা মেসেজ কোনো মেয়ে এমনি এমনি দেয় না। মিস বুঝতে হবে গু। আমি অতশত বুঝি না মিম, তুমি যদি একটু বুঝিয়ে দিতে আমাকে। মিম আরবের গাল চেপে ধরে হঠাৎ নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বেচারা ভরকে গেল কয়েক মিনিটে। কিছুক্ষণ পর আরাব মিমকে বলল, আর ইউ ক্রেজি? জানা নেই, তবে আপনাকে আমাকে বিয়ে করতেই হবে। তাহলে ইমান? ও ইমান না, ও একটা বহুরূপী। আমি জানি না ও ওই বাড়িতে কি করতে পড়ে আছে, তবে আমি নিশ্চিত খারাপ কিছু হয়েছে আমার ইমানের সাথে। আরাব বলল, মাথা ঠান্ডা করো মিম, তুমি একটু বেশি ভাবছ। বেশি না, ঠিক আছে গিয়ে চলো তোমাকে বাসায় ছেড়ে আসি, তোমার বাবা মা চিন্তায় আছে। মিম বলল, কচু, কোথাও যাব না, আমি এখানেই পড়ে থাকব আপনার কাছে। রহমত সাহেব হাসতে হাসতে এসে বললেন, বাবা, আপনি ডেকেছিলেন আমাকে? আরাব বলল, হ্যাঁ চাচা, আপনি ওর জন্য একটা ঘর ঠিক করে দিন, ও নাকি থাকবে আজ আমার সাথে। রহমত সাহেব হাসতে হাসতে মাথা দোলাতে দোলাতে চলে গেল। আরাব মিমকে এনে শুইয়ে দিল ওর পাশের ঘরটাতে। মিম চুপি চুপি পা টিপে টিপে আরাবের ঘরে এলো। তারপর লাইট বন্ধ হতেই সে শুয়ে পড়ল আরবের বুকে। আরাব উঠে বসার চেষ্টা করল, কিন্তু মিম শক্ত করে জড়িয়ে ধরল ছেলেটাকে। মিনিট খানের পর আরাব নিজেই হাল ছেলে দিয়ে মিমকে জড়িয়ে ধরল নিজের বুকে। 5 মিনিট পর মিম হঠাৎ লাফিয়ে উঠল। ওর লাফ দেখা আরাব অবাক হয়ে তাকিয়ে রইল মিমের দিকে। মিম শাড়ির আঁচল ঠিক করতে করতে আরাবকে বলল, আমি যাই, আমার কাজ হয়ে গেছে। আরাব অকটে বলে ফেলল, তুমি কি শুধু গা জড়াজড়ি করতে এসেছিলে আমার সাথে? মিম কোনো ওর দিল না, হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে গেল বাসা থেকে। আরাব মনে মনে বলল, পাজি যেন কোথাকার, সেই মজা নিতে এসেছিল আমার কাছে। মিমকে এত হাসি খুশি দেখে আফরিন জিজ্ঞেস করল, কি ব্যাপার নন্দিনী? কিছু না ভাবি, চোর ধরা পড়ে গেছে। না মানে, হয়তো চেহারা বদলানো সম্ভব, তাই বলে ভেতরের সত্তাটাকে কি করে বদলাবে? মিমের মতিগতি বোঝা অনেকটা দায় হয়ে গেছে সবার কাছে। তবুনো বাড়িতে আমির সাহেব এবং মিসেস শোভা খুব খুশি তাদের মেয়েকে এত হাসি খুশি দেখে। আরাবের কাছে পুরো বিষয়টা এখানো রহস্য। মিম কেন হঠাৎ সেদিন এসেছিল ওর কাছে? দুজনে বিভিন্ন পোজে ছবি তুলছে। মিম দুষ্টু হেসে জিজ্ঞেস করল, বিয়ে করবেন না আমাকে? আরাব হাসতে হাসতে ঈশানকে বলল, ভাই কাজী ডেকে দে, তোর বউটা পাগল হয়ে গেছে। ঈশান হাসতে হাসতে বল, জানি, এদিকে আয়, তোর সাথে আলাদাভাবে কথা আছে। বল কি হয়েছে? জানিস তো কাল পার্টি। হ্যাঁ তো, মিমকে তোর কেমন লাগে? খারাপ না, ভালোই। রাত কাটাতে চাস ওর সাথে? আরাব দাঁতের দাঁত চেপে বলল, পাগল নাকি? তোর মাথা ঠিক আছে? আরে ভাই, রেগে গেলে কি করে চলবে? কথাটা শোন আগে। আরাব রেগে গিয়ে ইমানকে বলল, রাস্তা ছাড় ইমান, আমার অনেক কাজ আছে। ঈশান কথা বাড়াল না, চলে যেতে দিল ওকে। আরাব মনে মনে বলে, জানতাম আমি এই শুয়োরের বাচ্চাটা এমন একটা কিছু করবে মিমের সাথে। আমি এই ইমান বেঁচে থাকতে তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না ঈশান, আমি করতে দেব না তোকে। মিমের সেফটি আগের থেকে 10 গুণ বাড়াতে হবে। ও আর এক মুহূর্তের জন্য নিরাপদ নয় ঈশানের আশেপাশে। চলবে? আহ ভাইজা লাগছে, এতটুকুতেই নেতিয়ে পড়েছিস? আমি তো এখনো শুরুই করলাম না। তোর সাহস কেমনে হয় আমার বন্ধুর গায়ে ঢেলে পড়ার? শরীর দেখিয়ে পাগল বানাতে চাস? আমি কিছু বুঝি না ভেবেছিস? আমি বেঁচে থাকতে তা হতে দিব না। আসিফ আরও জোরে গলাটা চেপে ধরে
ঈশা নিজেকে ছাড়ানোর জন্য কাতরানো শুরু করে। তার মনে হচ্ছে যেন প্রাণটা বেরিয়ে আসবে। কিছুক্ষণ পর আসিফ তাকে ছেড়ে দিলে ঈশা সজোরে কষ্ট শুরু করে। আজকে কাজের লোক না আসায় বাসরসন রান্না ঈশাকে করতে হয়। আর সার্জিস তো ঈশাকে পাওয়ার পর তাকে এক মুহূর্ত রেহাই দেয়নি। সারাক্ষণ কথা বলা, ঈশাকে হাসানো লাগিয়ে রেখেছে। ঈশার তা মন্দ লাগেনি। অনেক দিন পর এত হেসে ঈশার অনেক হালকা লাগছিল। কিন্তু এগুলা দেখে যে আসিফ হিংসার আগুনে জ্বলছে সেটা তো আর ঈশা জানে না। বাহ ঈশা, তোমার হাতের রান্নার জবাব নেই। আসলেই ঈশা, মায়ের রান্না অনেক দিন পর খেলাম। আমার মামুনিটা সব কাজের পারদর্শী। যে সংসারে যাবে ঘর আলো করে থাকবে। মামার এ কথায় ঈশা খানিকটা লজ্জা পায়। পরে মনটাও কিছুটা খারাপ হয়ে যায়। আসলেই কি তাকে পরের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে? তার সাথে কি আর আসিফের দেখা হবে না? এখন তো তাও বকা খেলে বা মার খেলেও তার সাথে দেখা হয়, তার হাতের সংস্পর্শ পাওয়া যায়। কিন্তু দূরে চলে গেলে তো তা আর হবে না। রাবিশ, এটা কি রান্না করা হয়েছে? এসব মানুষে খায়? মশলা, লবণ সব বেশি। রাতের খাবারের মুডটাই নষ্ট হয়ে গেল। আসিফ প্লেটটা ধাক্কা দিয়েই হন হন করে নিজের রুমে চলে যায়। ঈশা আসিফের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজকে সব রান্না আসিফের পছন্দমতো করা হয়েছে। কিন্তু তাও আসিফ খাবারটা মুখে তুলল না। এতে ঈশার মন অনেক খারাপ হয়ে যায়। নিজের রুমে এসে পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে জ্বালায় আসিফ। আজকে কেন জানি ক্ষণে ক্ষণে রাগ উঠে যাচ্ছে আসিফের। ঈশার হাসিটা কেন জানি সহ্য হচ্ছে না। তাই ধূমপান করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। কই, আমার সাথে তো কথা বলে না, হাসাহাসি করে না। ওই সার্জিসের সাথে এত কেন? একজন কথা বলতে আসলে কেন কথা বলবে? একবার তুই কাছে আয়, তারপর তোর দানা কিভাবে কাটতে হয় আসিফ মাহমুদেরটা জন্য আছে। ঈশা আসিফের জন্য স্যুপ বানিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সার্জিস এর সাথে ধাক্কা খায় ঈশা। আর একটু হলেই সব পরিশ্রম পণ্ড হয়ে যাচ্ছিল। কিন্তু সার্জিস সময় মতো ঈশাকে ধরে ফেলে। তাই ঈশা বা স্যুপ কিছুই আর পড়ে যায় না। বলা হয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক ওই মুহূর্তে আসিফ নিচে যাচ্ছিল আর সে ঈশা আর সার্জিস এর ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হয়। এই দৃশ্য দেখার জন্য হয়তো আসিফ তৈরি ছিল না। মুহূর্তেই তার মাথায় চরম রাগ উঠে যায়। নিচে না গিয়ে সোজা নিজের রুমে ঢুকে যায় আসিফ। কিছুক্ষণ পর যখন ঈশা তার রুমে যায় স্যুপ নিয়ে, সাথে সাথে আসিফ দরজা বন্ধ করে দেয়া। ঈশাকে দেপালের সাথে লাগিয়ে গলাটা চেপে ধরে। চলবে।